আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি, শোনা যাচ্ছে। আমরা শুরু করতে পারি, তাই না? শোনা যাচ্ছে। আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। পিকচারটা দেখে আপনাদের আহ কোন সিনারিওটা মনে পড়ে বলেন তো? ব্যাংকের লকার। লকার রুম। লকারের মতো মনে পড়ছে, তাই না? আচ্ছা, এই লকারের মধ্যে এখানে অনেকগুলো লকার আছে। কোন লকারটা আমার সেটা আমরা কি দিয়ে নির্ধারণ করি? আমাকে একটা চাবি দিবে, তাই তো? সেই চাবিটা দিয়ে আমি নির্ধারণ করি যে আসলে কোন লকারটা আমার। তো এটাকে যদি আমরা একটু আমাদের কম্পিউটারের মেমোরির সাথে তুলনা করি, যেমন আমাদের যদি একটা 1 মেগাবাইটের একটা মেমোরি যদি থাকে, তাহলে সেটাকে এরকম আমরা যদি 1 মেগাবাইট সমান কত কেবি? 1024 কেবি, তাই না? তো আমরা এরকম যদি ওকে এরকম ভাগ করি 1024, এখান থেকে মনে করেন 00 থেকে শুরু হইলো, 00, 1024 না 1023 পর্যন্ত যাবে। তো আমরা এক একটা স্লট যদি আমরা এক এক 1 কেবি করে ধরি, যে আমার এক একটা স্লট হলো কত? 1 কিলোবাইট। তাহলে এখানে আমার 1024টা কিলোবাইট আছে। যদি আমরা 1 মেগাবাইট একটা র্যামের কথা চিন্তা করি, বা 1 মেগাবাইটের একটা মেমোরির কথা চিন্তা করি, তো ওই মেমোরিতে 1024টা লোকেশন আছে বা 1024টা জায়গা আছে। প্রত্যেকটা জায়গায় কতটুকু ডাটা রাখা যায়? 1 কিলোবাইট করে। ঠিক আছে। এখন আমার এই 1 কিলো কোন কিলোবাইটে বা কোন স্লটে আমার ডাটাটা রাখা আছে, আমার কাঙ্ক্ষিত ডাটাটা রাখা আছে, সেটা আমরা খুঁজে পাই মূলত, সিস্টেম খুঁজে পাই মূলত তার এই ঠিকানাটার দ্বারা, যে এটার অ্যাড্রেসটা কত। ঠিক আছে। এটা মনে করেন যে এরকম এরকম হইলো, সরি, এরকম কিছু হইলো। তো সিস্টেম খুঁজে পাবে মূলত এরকম একটা অ্যাড্রেসের, এটা মনে হয় অ্যাড্রেসটা ভুল হইলো। ধরেন এরকম আমি এরকম দিলাম যে এটা হয়তো 500 একটা অ্যাড্রেস। তো আমার সিস্টেম খুঁজে পাই হলো এই নাম্বার দ্বারা, যে কোন লোকেশনে ডাটাটা রাখা আছে। কিন্তু আমি আচ্ছা, যেই নাম্বার। স্ক্রিন শেয়ার কি সবাই দেখতে পাচ্ছেন? আমি কিন্তু স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, রেকর্ডটা চালু আছে না? আচ্ছা, চালু আছে। আচ্ছা, তো এখানে আমার সিস্টেম মূলত এই কোন লোকেশনে আমার ডাটাটা রাখা আছে সেটাকে কিভাবে খুঁজে বের করে? এই নাম্বারটা দেখে, তার কাছে এই নাম্বারটা সংরক্ষিত আছে যে কোন নাম্বারে সে কোন ডাটা রাখছে। আর আমি কিভাবে খুঁজে বের করি যে আমার মেমোরির কোথায় ডাটাটা রাখা আছে? কিভাবে খুঁজে বের করি? যেমন আমি যদি বলি আমার পছন্দের একটা গান, এটা কোথায় রাখা আছে, আমি কিভাবে খুঁজে বের করি? ফোল্ডার ফোল্ডার খুঁজে বের করে। আমার ফোল্ডারের একটা নাম থাকে, যে এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট ফোল্ডার, এটা হচ্ছে ট্রেনিং ফোল্ডার, এটা হচ্ছে টিউটোরিয়াল ফোল্ডার, এটা হচ্ছে আমার এডুকেশন পারপাস ফোল্ডার। সেই ফোল্ডারের ভিতরে আবার ভাগ ভাগ করা থাকে, এটা হচ্ছে ক্লাসিক, এটা হচ্ছে আহ, উম, আহ, আধুনিক, বা এরকম ভাগ ভাগ করা থাকে। তাই না? তার ভিতরে যে আমি আবার একটা গানের নাম থাকি, যে হয়তো এটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, বা ওরকম কোনো গানের একটা নাম দেওয়া থাকে। তাহলে আমি মূলত ওই আহ, আমার ফাইলের নাম দিয়ে কিন্তু খুঁজে পাই যে আমার ফাইলটা আসলে কোথায় রাখা আছে। কিন্তু বিহাইন্ড দ্য সিনে কি হয় সেটা কিন্তু আমি জানি না। আমার অত কিছু জানার প্রয়োজন নাই। মূল কথা হলো যে আমি মূলত একটা নাম, আমি যেটা দেখি যে একটা নাম, যেমন যদি আমি দেখি যে এখানে লেখা আমার সোনার বাংলা, আর এই আমার সোনার বাংলাতে ক্লিক করলে জাতীয় সঙ্গীতটা প্লে হয়ে গেল। আসলে এই আমার সোনার বাংলা তো একটা গান, এটা মেমোরির কোনো একটা জায়গায় কি সংরক্ষিত আছে। তো আমার এই নামটা মূলত আসলে কি এই মেমোরি লোকেশনের ঠিকানা। আমার এই নামটা আসলে কি মেমোরি লোকেশনের মেমোরি ঠিকানা। লোকেশন ঠিকানা। এটাকেই আমরা এটাকেই আমরা প্রোগ্রামের ভাষায় বলতেছি যে ভেরিয়েবল। কি বলতেছি আমরা? ভেরিয়েবল। মূলত আমার এই যে এত বড় একটা মেমোরি, এত জায়গা, এই জায়গার মধ্যে কোথায় আমার কাঙ্ক্ষিত তথ্যটা রাখা আছে সেটা আমি একটা সাংকেতিক নাম দিয়ে সংরক্ষণ করি, যাকে বলতেছি আমরা ভেরিয়েবল।
আপনাদের এই চিত্রটা দেখে কি মনে হয় বলেন তো? এটা দেখে কি মনে হয়? অঙ্ক করার জন্য কেউ মানে অঙ্ক করার জিনিসপত্র। একটা ম্যাথ ক্লাসের জিনিসপত্র এরকম কিছু, তাই তো? আচ্ছা, এটা আমরা কেন টেনে আনলাম? আমরা প্রোগ্রামে যে ভেরিয়েবলটা ব্যবহার করি না, এই ভেরিয়েবল আমরা আরো অনেক জায়গায় ব্যবহার করি, কিন্তু যখন প্রোগ্রামে ভেরিয়েবল শুনি তখন আমাদের মনে হয় এটা নতুন জিনিস, কিন্তু আসলে কিন্তু এটা নতুন জিনিস না। আমরা এই ভেরিয়েবল অনেক আগে থেকেই ব্যবহার করি, এই ছোটবেলা থেকেই ব্যবহার করি। সেটা কোথায় বলেন তো? ধরলাম রহিমের বয়স 23, রহিমের বাবার বয়স 40, মনে পড়ে নাকি? এরকম অঙ্কর কথা মনে পড়ে? আচ্ছা, তখন ওই ক্ষেত্রে আমরা কি করতাম? ধরি সমান সমান হচ্ছে কত? রহিমের বয়স 23, আর সমান রহিমের বাবার বয়স ধরলাম 46, মনে পড়ে? আসলে খ কি শুধু কি এখানে ব্যঞ্জন বর্ণ হিসেবে আসছে? না, এই খ দ্বারা আসলে আমরা কি ইন্ডিকেট করতেছি? বাবার এই বয়স 46 মানকে বা বয়সকে ইন্ডিকেট করছি। ঠিক তেমনি প্রোগ্রামে ভেরিয়েবল আসলে দেখতে মনে হয় একটা নাম, দেখতে মনে হয় একটা ক্যারেক্টার, বাট আসলে সেটা রিপ্রেজেন্ট করে একটা মেমোরি লোকেশনের ঠিকানা, যার ভিতরে আমার কাঙ্ক্ষিত ডাটাটা রাখা আছে। ক্লিয়ার বিষয়টা? এখন যেমন এখানে দেখেন, এখানে কি লেখা আছে? NAME, নেম। এই নেমের ভিতরে কি লেখা আছে? কামাল, তাই না? তাহলে আমার এই নেমটা কি আসলে এখানে যদি প্রোগ্রামের ভাষায় বলি? ভেরিয়েবল স্যার। ভেরিয়েবল, যার ভিতরে রাখা আছে কি? কামাল। কামাল, যার ভিতরে রাখা আছে কামাল। যদি আমরা একটু মেমোরির কথা চিন্তা করি, একটা মেমোরির যদি এরকম অনেকগুলো স্লট থাকে, এরকম অনেকগুলো স্লট আছে, তো এর ভিতরে কোন একটা স্লটের নাম হলো কি? নেম। তো তার ভিতরে আমি কি রেখে দিলাম? কামাল। আবার কোন একটা স্লটের নাম ধরেন কি আছে? রোল। তার ভিতরে আমি কি রেখে দিলাম? 12, তাই না? আবার কোন একটা স্লটের নাম ধরেন কি আছে? এজ। তার ভিতরে আমি কি রেখে দিলাম? 30। তাহলে ভেরিয়েবল আর মেমোরি নিয়ে আমার কি আর কিছু বলার আছে বলেন? যে আসলে ভেরিয়েবল আমরা যা চোখে দেখি বিষয়টা তা না, ভেরিয়েবল মূলত মেমোরি লোকেশনের একটা নাম, আর ওই ভেরিয়েবলের মধ্যে যে যে ভ্যালুটা রাখা হয় সেইটাই মূলত আসলে মেমোরিতে জমা থাকে। এখন আমরা পাইথনের ক্ষেত্রে, আপনাদের তো প্রোগ্রামটা শুরু করা হয়েছে কি গতদিন? আচ্ছা, যাই হোক, এখন দেখেন এই নেমের মধ্যে রাখা আছে কামাল, রোলের মধ্যে আছে 12, এজের মধ্যে আছে 30। এখন এইটা যদি আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে চাই তাহলে আসলে কি করে লিখতে হবে? প্রিন্ট একটা কমান্ড, যার কাজ হলো আমার ডিসপ্লেতে কোনো তথ্য প্রদর্শন করা। এই প্রিন্ট কমান্ডের মধ্যে প্রিন্ট কমান্ডটা শুরু হবে ব্র্যাকেট দিয়ে, শেষ হবে ব্র্যাকেট ক্লোজ দিয়ে। এখানে মধ্যে দেখেন লেখা আছে মিস্টার, এটাকে আটকানো হয়েছে কি দ্বারা? ডাবল কোটেশন দেওয়া। তার মানে এই মিস্টার, এই ডাবল কোটেশনের মধ্যে যা আছে তা হুবহু আমার ডিসপ্লেতে দেখা যাবে। আর এইখানে নেম, এই নেমটা কি কোটেশনের মধ্যে আটকানো হয়েছে? আটকানো হয় নাই। তাহলে এই জায়গাতে মূলত প্রিন্ট হবে এই নেমের যে ভ্যালু কি? কামাল। এরপরে কমা দিয়ে আবার লেখা হয়েছে ইওর রোল ইজ, এটাকে আটকানো হয়েছে কি? কোটেশন দ্বারা। এটা অবশ্য প্রোগ্রামে লিখলে এরকম হইতো না, এখানে টাইপ করা হয়েছে দেখে কোটেশন গুলো ঘুরে ঘুরে গেছে। তাহলে এটাকে ইওর রোল ইজ, এটাকে কোটেশন দিয়ে আটকানো হয়েছে, তার মানে এইটা পুরোপুরি আমার ডিসপ্লেতে দেখা যাবে। আর এই যে রোল, এটাকে কিন্তু কোটেশন দিয়ে আটকানো হয় নাই। তাহলে এই রোলের জায়গায় কি প্রিন্ট হবে? 12। 12। গুড। আপনাদের কিন্তু প্রোগ্রামিং শেখা হয়ে গেছে বলতে পারেন, অর্ধেক শেষ। আমরা এই পেজটা একটু দেখি, এখানে কি বলছে? ভেরিয়েবল নেমস। আমরা এই যে ভেরিয়েবলের, আমরা বারবার বলতেছি যে ভেরিয়েবলের নাম মূলত মেমোরি লোকেশন নাম। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আপনার যে মোবাইলের মেমোরিটা আছে, ওই মেমোরি থেকে শুধু আপনার গান, আপনার ছবি, আপনার কোনো পিকচার রাখা আছে, এর বাইরে কিছু রাখা নাই?
জি আছে, অনেক কিছু আছে। সিস্টেম সফটওয়্যার আছে, তারপরে সফটওয়্যার তার আবার নিজস্ব কিছু ফাইল আছে, তাই না? এরপরে আপনি যে ওই যে বিভিন্ন ছোট ছোট অ্যাপস ইনস্টল করেন, সেগুলো রাখা আছে, তা রাখা আছে না? এখন জি। এই মেমোরি কিন্তু শুধু আমি ব্যবহার করি না, সিস্টেম নিজেও তার প্রয়োজনে ব্যবহার করে। এখন এই জায়গায় সিস্টেম নিজের জন্য কিছু শব্দ আবার সংরক্ষিত রাখছে। যেমন আপনি প্লে স্টোর, এই শব্দটা শুনলে আপনার কাছে কি মনে হয়? মানে যেখান থেকে আমরা অ্যাপ নামাইতে পারি আর কি অ্যান্ড্রয়েডে। গ্যালারি, এই শব্দটা শুনলে আপনার কাছে কি মনে হয়? সব ছবি যেখানে থাকে, যেখানে ভিডিও ছবি ছবি। ভিডিও দেখতে পারি। তাহলে কিছু শব্দ স্টোর বা মোবাইল, সংরক্ষিত থাকে। কিছু শব্দ মোবাইল নিজেই ব্যবহার করে না? জি। ওই শব্দগুলো আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবো না, এরকম কিছু রেস্ট্রিকশন হলো আমার প্রোগ্রামের মধ্যে আছে। এখন বলতে পারেন আমি তো আমার মোবাইলে গ্যালারি নামে নিজের ফোল্ডার তৈরি করেছি, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু প্রোগ্রামে বলা আছে যে কিছু শব্দ পাইথন নিজে ব্যবহার করে, এইগুলো তুমি ইউজ করতে পারবে না। যেমন এখানে আমরা আগের স্লাইডটাতে যেটা ছিল, এখানে প্রিন্ট, তাই না, একটা শব্দ ছিল না, প্রিন্ট, এইটা হলো একটা কমান্ড। এই কমান্ডের কাজ হলো এই যে তার ব্র্যাকেটের মধ্যে যা কিছু থাকবে সেটা সে ডিসপ্লেতে দেখাবে। যেইটুকু ডাবল কোটেশনের মধ্যে থাকবে সেইটুকু হুবহু দেখাবে, আর যেটা ডাবল কোটেশনের মধ্যে থাকবে না, তাহলে তার ভিতরে যে মানটা রাখা আছে সেই মানটা দেখাবে। তাহলে এই প্রিন্টের কিন্তু প্রোগ্রামের কাছে একটা বিশেষ অর্থ আছে। এই প্রিন্ট নামে আমি কোনো ভেরিয়েবলের নাম করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে যে ভেরিয়েবলের নাম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর, মানে ভেরিয়েবলের নাম শুরু করতে হবে হয়তো লেটার দিয়ে, না হয় আন্ডারস্কোর দিয়ে। ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, ভেরিয়েবলের নাম আমি নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। যেমন আমরা ওইখানে একটা ভেরিয়েবল দিয়েছিলাম হচ্ছে কি নেম, তো আমার কাছে মনে হলো আমি এখানে আরো অনেকের নাম রাখবো, তো একটা দিয়েছে অন নেম, একটা দিয়ে হচ্ছে কি টু নেম। তো প্রোগ্রাম বলছে না তুমি এইভাবে দিতে পারবো না, তুমি যেটা করতে পারো যে NAME নেম, তারপরে আন্ডারস্কোর দিয়ে একটা অন দিতে পারো। মানে তোমার নামের ভিতরে ডিজিট থাকতে পারে কিন্তু সেটা প্রথমে রাখা যাবে না। এরপরে আরো কি করতে পারা যাবে, পারবো আমি আহ, এই ভেরিয়েবলের নাম অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার এন্ড আন্ডারস্কোর, এই ভেরিয়েবলের নামের মধ্যে এ থেকে জেড ইউজ করতে পারো, 0 থেকে 9 ইউজ করতে পারো, আন্ডারস্কোর ইউজ করতে পারো। কোনো স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার কেমন, যেমন হচ্ছে এই যে হ্যাশ, তারপরে আরো কি আছে অ্যাট, তারপরে আরো কি আছে, যেমন এইটা একটা, এগুলো এই যে এগুলোকে, এই যে স্পেশাল ক্যারেক্টার, এগুলো আমি ভেরিয়েবলের নামের মধ্যে ইউজ করতে পারবো না। এরপরে বলছে ভেরিয়েবল নেম আর কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ বলতে বোঝাচ্ছে ছোট হাতের এজ আর বড় হাতের এজ। আপাত দৃষ্টিতে আমাদের কাছে কি মনে হচ্ছে? একই মনে হচ্ছে। কিন্তু প্রোগ্রাম বলছে না, তোমার এই এজ আর এই এজ এক জিনিস না। তুমি, আমি যখন মেমোরিতে এরকম ইন্ডিকেট করব, এই এজ এর জন্য একটা জায়গায় ইন্ডিকেট করব, আবার এই এজ এর জন্য কি করব, আলাদা একটা জায়গায় ইন্ডিকেট করব। এই ছোট হাতের এজ আর বড় হাতের এজ আমার কাছে এক জিনিস না, বা এইটা এক জিনিস আমার কাছে না। এটা বলছে ভেরিয়েবল নেম আর কেস সেনসিটিভ, মানে আমি ছোট হাতের ব্যবহার করতেছি না বড় হাতের ব্যবহার করছি, এই ব্যাপারে আমার সতর্ক থাকতে হবে। আমি যদি ছোট হাতের নাম লিখি তাহলে এটা প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে ছোট হাতের নাম ইউজ করতে হবে, আবার বড় হাতে লিখলে বড় হাতের ইউজ করতে হবে, এরকম আর কি। আমি ছোট ভেরিয়েবলের নাম দিলাম ছোট হাতের, আর প্রিন্ট করার সময় দেখতে চাইলাম বড় হাতের দিয়ে, এটা সে দিবে না। এরপরে যেটা বলছে যে ভেরিয়েবল নেম ক্যান নট বি এনি অফ দা পাইথন কিওয়ার্ড, এখানে একটা লিংক আছে অবশ্য পাইথন কিওয়ার্ডে কি কি আছে, তার মধ্যে একটা তো আমরা দেখাইলাম, যেমন প্রিন্ট, এটা পাইথনের একটা নিজস্ব ওয়ার্ড, এটাকে আমি ইউজ করতে পারবো না। এরকম আরো একটা লিস্ট আছে, দেখেন এখানে, আপনারা একটু দেখেন এই লিস্টটা একটু দেখেন, যে এই শব্দগুলোকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না।
কথা শোনা যাচ্ছে না। হ্যালো। আমি কথা বলতেছি না, আপনাদের দেখতেছি। করছেন কি মোটামুটি সবগুলো একবার? জি পড়েছি। এখানে একটা ছাড়া সবগুলি দেখলাম যে মানে ছোট হাতের অক্ষরে, একটা বা দুই তিনটা ছাড়া আর কি সবগুলাই মানে ছোট এখানে হাতের অক্ষরে। এখানে মনে হয় আরেকটা শব্দ, এখানে সবগুলো নেই। ট্রু, এখানে ফলস আছে না? এই সরি, আছে ট্রু। এটাও কিন্তু বড় হাতে, দেখছেন ট্রুটা কিন্তু বড় হাতে, হ্যাঁ। জি ফলসটাও বড় হবে। আচ্ছা, এরপরে কমেন্ট ইন পাইথন। আচ্ছা, আমরা এইটুকু একটু ব্যবহারটা দেখে আসি কিভাবে কাজ করতেছে আসলে। আপনারা কতদিন পাইথন কি দিয়ে করছেন? রিং দিয়ে করছিলাম ওই যে শনি দিয়ে না? থনিতে করছিলাম। সোনিয়ার ওই যে ভিএস কোড দুটো আর আমরা কি আমরা একটু ইনস্টল আমরা করেছি। একটু ভিএস কোড দিয়ে দেখবো। এই জন্য আমি পাইথন ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি, আমার সাথে এই জিনিসটা একটু সতর্কতার সাথে খেয়াল করেন, হ্যাঁ সবাই। আমি দেখেন এই যে আমার ফোল্ডারটা না, এই ফোল্ডারের যে এই যে অ্যাড্রেস বার, এইখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করে লিখলাম সিএমডি, কি লিখছি আমি? সিএমডি, তারপরে ইন্টার দিলে আমার কমান্ড প্রম্পট আসছে, এখানে লিখলাম সিওডিই স্পেস ডট, সিওডিই স্পেস ডট, ইন্টার দিলে আমার ভিএস কোডটা রান হয়ে গেছে। আসলে এইভাবে রান করার আসলে সুবিধা কি? এইভাবে রান করার সুবিধা হলো আমাদের ফাইল সেভ করার সময় পাথ চিনায় দিতে হয় না, যে আমি কোথায় সেভ করতে চাই, হ্যাঁ। জি জি কিন্তু আমি কি করলাম, আমি ভিএস কোডটা ওই পাথটা চিনায়েই ওপেন করলাম। আমি এখন যত ফাইল এখানে বসে, এই যে এখানে কার্সার নেওয়ার সাথে সাথে এই যে এটা হলো নিউ ফাইল, এটা নিউ ফোল্ডার, যত ফাইল আমি নিব সব ওই ফোল্ডারের ভিতরেই কি হবে, তৈরি হবে। তো আমি এখানে এখানে নিয়ে FIR স্পাস ডট পিওয়াই এন্টার, এটা আমার পাইথন ফাইল। তো আমরা কি লিখছিলাম, নেম একটা ভেরিয়েবল, তার ভিতরে রাখছিলাম ধরেন আমার নিজের নামটাই রাখি, ইমরান। রোল একটা ভেরিয়েবল, তার ভিতরে রোল, তারপরে এজ একটা ভেরিয়েবল, তার ভিতরে এজ। আর এই ভেরিয়েবল গুলো প্রিন্ট দেওয়ার জন্য আমরা কি কমান্ড লিখছিলাম, প্রিন্ট মানে ডিসপ্লেতে দেখার জন্য প্রিন্ট প্লাস ব্র্যাকেট। বলছিলাম যে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো তা হুবহু আসবে। ইয়োর নেম ইজ, কমা দিয়ে কি লিখবো আমি, নেম, মানে নেম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এখানে চলে আসবে। এরপরে আমি আবার কোলন দিয়ে লিখলাম রোল ইজ, এদিকে একটু স্পেস দিয়ে রাখি, কমা এখানে কি দিলাম, রোল, কমা এস এস। ঠিক আছে, এবার সে কন্ট্রোল এস দিয়ে নিলাম। এবার আপনারা দেখবেন যে এইখানে একটা বাটন, যে প্লে বাটনের মতো একটা আইকন আছে, রান পাইথন ফাইল, দেখা যাচ্ছে কি আমার মাউস কার্সারটা? জি দেখা যাচ্ছে। এইখানে ক্লিক করলে আমার প্রোগ্রামটা রান হলে যে নিচে টার্মিনাল দেখতে পাবেন, এই যে ইওর নেম ইজ, এখানে লেখা ছিল ইওর নেম ইজ, পুরোটা প্রিন্ট হয়েছে। তারপরে নেমের জায়গায় কি প্রিন্ট হয়েছে, নেমের যে ভ্যালু ইমরান, তারপরে রোল ইজ, এই যে রোল ইজ, তারপরে রোল, এই যে রোলের জায়গায় রোলের ভ্যালুটা, এজ পুরোটা প্রিন্ট হয়েছে, আর এই যে এইখানে এজের ভ্যালুটা। তাহলে দেখেন আমি যদি ভেরিয়েবলের মানকে ডিসপ্লেতে দেখতে চাই, তাহলে ভেরিয়েবলের নামটা কি কোটেশন আটকাবো আমি? না না, আমি না না। কোটেশন আটকাবো কোনটুকু, এটুকু আমি হুবহু দেখতে চাই। যেটুকু আমি হুবহু ডিসপ্লেতে দেখতে চাই। এখন এই কাজটা দেখেন আমি কমা দিয়ে দিয়ে মূলত কি করছি, কমা দিয়ে দিয়ে মূলত এক একটা অংশ আলাদা করছি। আমরা এই কাজটা কিন্তু এই একই কাজ তিন চারটা ইয়ে দিয়ে, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে করতে পারতাম। যেমন আমরা লিখতে পারতাম প্রিন্ট, এখানে ধরেন এরকম লিখলাম যে নেম, তাই না? এরপরে আবার প্রিন্ট, প্রিন্ট কি হয়ে গেল, তারপরে রোল, তারপরে
এস, তাই তো? যদি রান করি, আমি এবার একটু সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে রান করি, দেখেন এইটা হলো আমার প্রথম যে এক লাইনে যে প্রিন্টটা, এই যে এইটা, ঠিক আছে? আর পরের তিনটা দেখেন, এই যে 3 লাইনে প্রিন্ট হয়েছে পরের তিনটা। তাহলে আমি কিন্তু একটা প্রিন্ট স্টেটমেন্টে অনেকগুলো ভ্যালু প্রিন্ট করতে পারি, আবার একটা একটা ভ্যালু আমি কি করতে পারি, প্রিন্ট করতে পারি। এখন আচ্ছা, আমাদের কি ছিল, বলার ছিল যে এখানে ভেরিয়েবলের নামগুলো কি কেস সেন্সিটিভ। এখানে এসটা ছোট হাতের আছে না, এখানে আমি এসটাকে বড় হাতের করে দিই। এবার আমি একটু কন্ট্রোল এস দিয়ে এবার একটু রান করতে যাই। দেখেন আমাকে একটা ইরর দিছে না, এই ইরর গুলো একটু, এই ইরর গুলো আমাকে ভালো করে পড়া শিখতে হবে এবং এখান থেকে ফাইন্ড আউট করা শিখতে হবে যে আসলে কি বলতে যাচ্ছে আর ভুলটা কোথায়। দেখেন প্রথমে হচ্ছে ইররটা বললো লাইন নাম্বার 8-এ প্রিন্ট এজ, এই লাইনে ইরর, ইররটা এটা কি নেম ইরর, নেম এজ ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন এজ। আমি যে এখানে এজ বড় হাতের এ দিয়ে এজ খুঁজতেছি, এটা এখনো ডিফাইন করা হয় নাই। তবে আমি কি এইটা দিতে চাচ্ছি কিনা আসলে, তার কারণ এই নামে একটা জিনিস প্রোগ্রামে আছে, বাট এই নামে কোনো কিছু প্রোগ্রামে নাই। ভুলটা বুঝতে পারলাম তো, যে আমার ভুলটা কোথায় হয়েছে? ওই যে বলেছিল যে ভেরিয়েবলের নেমে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ। হ্যাঁ, তাহলে এটাকে আমার এখন কি করে দিতে হবে, ছোট হাতের এস করে কন্ট্রোল এস দেই, দিয়ে একটু রান করি, আমি কিন্তু আমার আউটপুটটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে আমার এই প্রোগ্রামে এই লাইনে যে বিষয়গুলো প্রিন্ট হচ্ছে, এই 3 লাইন দিয়ে মূলত আমি সেই বিষয়টাই প্রিন্ট করতেছি না। জি। তো আমার আর তখন এই লাইনটাকে শুধু শুধু এখানে রাখার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কিন্তু আমি আবার এটাকে ডিলেটও করতে চাচ্ছি না। কেন ডিলেট করতেছি না? যেহেতু আমি নতুন নতুন পাইথন শিখতেছি, তো আমার কাছে সব ধরনের সিনট্যাক্সই থাক, যেন পরে আমি বুঝতে পারি যে হ্যাঁ এইভাবেও প্রিন্ট দেওয়া যায়, আবার এইভাবে প্রিন্ট দেওয়া যায়। এই জন্য আমি এই লাইনটা প্রোগ্রাম থেকে ডিলিট করে ফেলতে যাচ্ছি না, কিন্তু আমি এমন ভাবে রাখতে চাইতেছি যেন প্রোগ্রাম এই লাইনটা কি করে, কি না করে, আউটপুটে না দেখে। তাহলে আমি কি করব, এই লাইনের আগে একটা হ্যাশ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? হ্যাশ দিয়ে দিলাম। এবার আমি একটু প্রোগ্রামটা রান করি। এবার যদি এই যে এখানে যদি দেখেন, আমার কি আমি এটা একটু ক্লিয়ার করি, রান করি। আচ্ছা, এবার দেখেন তো এই লাইনটা কি আমার প্রিন্ট হয়েছে? না, ওইটা হয়নি। হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? এই যে এটাকে আমরা কমেন্ট করে দিছি। তাহলে পাইথনে কমেন্ট করা হয় কিভাবে? যেই লাইনটাকে কমেন্ট করব তার আগে কি দেব, একটা হ্যাশ জুড়ে দেব। কমেন্ট কেন করা হয়? কমেন্ট করা হয় মূলত প্রোগ্রামারের সুবিধার্থে। যেমন আমরা এখন 3 লাইনের একটা কোড দেখতেছি, কিন্তু আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন 3000 লাইনের কোড হয়ে যাবে। তখন আপনি হয়তো নিজেও 2 মাস পরে ভুলে যাবেন এখানে কোন ফাংশনটা কোন কাজে ব্যবহার করা হয়েছিল, বা এই ফাংশনের সাথে কার লিঙ্ক আপ আছে, এই ফাংশনের কোনো ভ্যালু পরিবর্তন করলে এটা কোন কোন পেজে প্রভাব পড়তে পারে। এইগুলো আমরা প্রোগ্রামের মধ্যে ছোট ছোট করে লিখে রাখি। কেন? প্রোগ্রামারের সুবিধার্থে, যেন পরবর্তীতে যে প্রোগ্রামার এখানে কাজ করবে তার জন্য এটা বুঝতে সুবিধা হয়, এটা মডিফাই করতে তার জন্য সুবিধা হয়। নর্মালি আমি হয়তো আজকে একটা সফটওয়্যার ফার্মে আসি, 5 বছর পরে হয়তো বেশি বেতন অন্য একটা ফার্মে চলে যেতে পারি। তো আমি এইখানে যে 5 বছর কাজ করছি, এখানে বিভিন্ন প্রজেক্টে আমি কাজ করছি, কোড লিখছি, তো এই কোড জন্য আমার জায়গায় যে নতুন আসবে সেজন্য বুঝতে পারে। এই জন্য আমরা প্রোগ্রামে এরকম ছোট ছোট কি করে রাখি, কমেন্ট করে রাখি। কমেন্ট করলে কি হয়, ওই লাইনটা প্রোগ্রাম যে এক্সিকিউটর বা প্রোগ্রাম যিনি এক্সিকিউট করেন বা কম্পাইলার, তিনি এই লাইনটাকে কি করে না, পড়ে না, বা এই লাইনটা রান করে না, এই লাইনটাকে সেই স্কিপ করে চলে যায়। ক্লিয়ার বিষয়টা, কেন আমরা কমেন্ট করি? ইয়েস। জি। আর কমেন্ট করার জন্য আমাদের দিতে হবে হ্যাশ, তাই তো? আচ্ছা, এইখানে আমরা এই সাথে আরেকটা জিনিস একটু দেখে যাই, সেটা হলো যে আহ এখানে দেখেন আমি এখন আবার আমি এই লাইন 3টাকে একটু কমেন্ট করে রাখি, এইটাকে একটু আপনি আবার আনকমেন্ট। এখন একটা জিনিস দেখেন যে এখানে ইওর নেম ইজ কোটেশন দিয়ে আটকায় একটা কমা দিয়ে ভেরিয়েবলটা দিছি, রোল ইজ কোটেশন দিয়ে আটকায় কমা দিয়ে ভেরিয়েবলটা দিছি। আচ্ছা, এখানে আমার বারবার কি করতে হয়েছে, কমা ব্যবহার করতে হয়েছে না? এরপরে ডাবল কোটেশন বারবার ব্যবহার করতে হয়েছে না? কিন্তু আমি যদি এটাকে এমন করতে পারতাম যে না, ডাবল কোটেশন আমি একবার শুরুতে ব্যবহার করবো আর একবার শেষে ব্যবহার করব,
আর এমন একটা মেকানিজম থাক যে যেখানে নেম লিখলে সে আসলে একটা ভেরিয়েবলই বুঝবে, আর এখানে রোল ইজ লিখলে সে রোলই বুঝবে, এরকম একটা মেকানিজম থাকলে নিশ্চয়ই ভালো হতো না? জি হ্যাঁ, সেটার জন্য আমরা প্রিন্ট এখানে একটা এফ দিব যেটাকে বলছে ফোর্সফুলি, এরপরে লিখবো ইয়োর নেম ইজ নেম, রোল ইজ রোল। কি বুঝলেন বিষয়টা? এবার আমরা যদি একটু সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এবার রান করি, আহ, এই লাইনটাও যে আউটপুট দিছে এই লাইনটাও আমার কি, এই যেখানে দুইটা লাইন কি একই আউটপুট দিছে না? তা আমার একটা প্রশ্ন ছিল, এই যে আপনি সবগুলোতে কমেন্ট একসাথে করে দিয়েছেন তিনটা শেষে তিনটা লাইনে, এইটা হলো কোড ব্লকের একটা ফিচার। আপনি যে লাইনগুলো কমেন্ট করছেন একবারে লাইনগুলো সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ দিবেন, আবার কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে, আবার দিলে কমেন্ট আসবে এরকম আর কি। কমেন্ট না থাকলে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ দিবেন, কমেন্ট পড়ে যাবে, আবার কমেন্ট তুলতে চাইলে সিলেক্ট করে ব্যাকস্ল্যাশ দিবেন, কমেন্ট উঠে যাবে। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম এই দুইটা লাইন আমার কি সেম আউটপুট দিছে না? এই দুইটা লাইন আমার সেম আউটপুট দিছে না? জি শুধু পার্থক্য হলো যে এই লাইনটার চেয়ে এখানে যতবার ডাবল কোটেশন ব্যবহার করতে হয়েছে, এখানে কি এতবার ডাবল কোটেশন ব্যবহার করতে হয়েছে? করতে হয় নাই। এখানে এতগুলো কমা ব্যবহার করতে হয়েছে? করতে হয় নাই। শুধু হলো যে আমি এখানে একবার শুরু করছি কোটেশন, একবার শেষ করছি, আমি বলছি পুরোটা স্ট্রিং, মাঝখানে যেটা ভেরিয়েবল সেটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিলাম বা থার্ড, এটা কি সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড মাঝখানে আমরা কি করলাম, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। যাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাচ্ছি সে হলো ভেরিয়েবল, তার জায়গাতে কি দ্বারা রিপ্লেস হবে? ভেরিয়েবলের যে মানটা আমরা নির্ধারণ করেছি। যে মানটা তার ভিতরে রাখা আছে সেই মানটা এখানে প্রিন্ট হবে। আচ্ছা, যারা প্রোগ্রামে আগে থেকে কোনো কোর্স টোর্স করেন নাই তাদের জন্য আমি এতক্ষণ যা বললাম তা কি বোঝা গেছে? কি স্যার? ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। আহ 2 নম্বর লাইনে যে মানে স্মল এফটা দিয়ে মানে স্মল এফ লেখা হয়েছে ওটা আসলে কি বোঝাচ্ছে এখানে? এইটাকে আসলে ফোর্সফুলি বোঝায়, বা এটার আরেকটা নাম আছে এফ স্ট্রিং বলে, এটাকে আমরা এফ স্ট্রিং এই শব্দটা এখন ইউজ করছি না, তখন স্ট্রিং যখন পড়াবো তখন আহ, এটা আরো ক্লিয়ার হবে। তবে এখন আমরা শুধু জেনে রাখি এফে আসলে ফোর্সফুলি বোঝানো হয়। যে নর্মালি আমরা কি জানি, ডাবল কোটেশনের মধ্যে যা থাকে তা হলো ডিসপ্লেতে দিয়ে দেয়, এটাই তো তার প্রিন্ট স্টেটমেন্টের বিহেভিয়ার, তাই না? জি যে ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে তাই সে ডিসপ্লেতে দিয়ে দিবে। কিন্তু ডাবল এটা তো একটা ভেরিয়েবলের নাম, হিসাব অনুসারে এটাকেও কি করা উচিত ছিল তার? দেখেন আমি একটু এই শুধু এফটা একটু তুলে দেই আমি, হ্যাঁ, এফটা তুলে দিয়ে সেভ দিয়ে একটু রান করি, দেখেন তো এবার কি আসছে। কি আসছে? ডাবল কোটেশনের মধ্যে যা আমি লিখছি সবই চলে আসছে না প্রিন্ট জি হয়ে? জি কিন্তু যখনই আমি একটা এফ দিলাম তখন সে ফোর্সফুলি আমার এই প্রিন্ট স্টেটমেন্টের যে ন্যাচারাল বিহেভিয়ার সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। কি করছে? আমার প্রিন্ট স্টেটমেন্টের যে ন্যাচারাল বিহেভিয়ার সেটাকে চেঞ্জ করে দিছে। সেটা চেঞ্জ করে কি করছে, এখন বলছে যে তুমি যদি এই মাঝ পথে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু পাও সেটাকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করে তার মানটাকে দিয়ে দেবে। এবার কি ক্লিয়ার কনসেপ্টটা? জি ভাইয়া। জি আর কেউ আছেন যারা একবারই নতুন, তাদের জন্য এখন পর্যন্ত ঠিক আছে? টার্মিনালটা স্যার, স্যার ভিএস স্টুডিও যে কোডটা যেটা ওপেন করলেন কমান্ড প্রম্পটে, ওই কমান্ডটা জানি কি ছিল? আহ, আপনি আমার সাথে সাথে যান। আচ্ছা, আমি এখানে আপনি আমার সাথে সাথে যান, হ্যাঁ, আমি এটাকে কেটে দিই। প্রথম কাজ হলো যে আমি যে ফোল্ডারে ফাইলগুলো সেভ করতে চাই আমি সেই ফোল্ডারে আসলাম, এটাতে তো কোনো সমস্যা নাই, আসা তো কোনো সমস্যা নাই, আছে? না। আসলাম, এরপরে দেখেন এই যে অ্যাড্রেস বারটা না, এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে না? জি। এখানে আমি লিখবো সিএমডি, কি লিখলাম আমি? সিএমডি। সিএমডি। আপনি আমার সাথে লেখেন এখানে সিএমডি, লিখছেন?
হ্যাঁ, লিখছি লিখছি লিখে কিবোর্ড থেকে ইন্টার চাপ দেন, ইন্টার চাপ দিচ্ছি। দিলে এইটা আসছে কমান্ড প্রম্পট। জি। এখন এখানে লেখেন CODE, কোড স্পেস একটা ডট, একটা ডট। তারপরে ইন্টার দেন কিবোর্ড থেকে। জি তাহলে ভাই, ওপেন হচ্ছে। ভিএস কোডটা ওপেন হবে এবং এই ফোল্ডারটাকে সে কি তার পাথ হিসেবে নিয়ে ওপেন হবে। এখন আমি জাস্ট এখানে এই যে নিউ ফাইল থেকে ফাইল নিলে সে এই ফোল্ডারের মধ্যেই জমা হবে, সেভ দিলে এই ফোল্ডারে জমা হবে। আমরা ফাইল সেভ করার সময় পাথ সিলেকশন একটা ঝামেলায় করতে হয়, তার কারণ আমরা অনেক সময় একটু ভিতরের কোনো ফোল্ডারের কাজ করে রাখি, তখন বারবার ওই ভিতরের ফোল্ডার চেনানো তো কষ্ট। এই জন্য এইভাবে ওপেন করলে কি হয়, ওই ফাইল পাথ নিয়ে আমার ঝামেলায় পড়তে হয় না। আবার আরেকটা বিষয় আছে যে আপনি ভিএস কোড যখন ওপেন করবেন, ভিএস কোড সবসময় তার সর্বশেষ যে ডিরেক্টরিতে কাজ করা হয়েছে সেই ডিরেক্টরি ফাইলগুলো নিয়ে ওপেন হয়। সেক্ষেত্রে আমার একটা ঝামেলা হয় যে আমি যদি এখন নতুন ফোল্ডার নতুন লোকেশনে কাজ করতে চাই, তাহলে ওইটা ক্লোজ করে আবার নতুন লোকেশন নির্ধারণ করতে হয়। এই জন্য আমরা এইভাবে ওপেন করলে একটু সুবিধা হয়। আচ্ছা, এই কাজটুকু আপনারা আপনাদের এডিটরে একটু করেন, আমরা যতটুকু করলাম এইটুকুই একটু এডিটরে করেন, তারপরে আমরা একটু নেক্সটে যাবো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আমরা তো কমেন্টটাও দেখলাম, তাই না? এটা একটা কিসের পিকচার দেখে মনে হচ্ছে বলেন তো? সে দোকান। দোকান, তাই না? আচ্ছা, এখন দোকানে এসে ওই বাচ্চাটা বললো মামা চকলেট কত। এখন মামা বললো 1.5 টাকা। ও বললো আমাকে 3টা দিন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে মামা চকলেট কত, এখানে কোনো সংখ্যা নাই কিন্তু সবগুলোই কি ক্যারেক্টার। তো যখন এই এই যে একটা মেসেজ যেখানে প্রথম পুরোটাই হচ্ছে কি ক্যারেক্টার, এখন উনি বললো যে 1.5 টাকা, এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা, তাই না? ও বললো আমাকে 3টা দিন, 3টা কি একটা পূর্ণ সংখ্যা। তো আমরা যখন এই যে প্রতিনিয়ত যে কনভারসেশন গুলো করি সেইগুলোতেও কিন্তু এই মেসেজ গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থাকে, কোথাও পূর্ণ সংখ্যা, কোথাও ভগ্নাংশ, কোথাও সংখ্যা থাকে না, আবার কোথাও পুরোটাই সংখ্যা। যেমন যদি বলি মোবাইল নাম্বার, পুরোটাই একটা সংখ্যা, যদিও মোবাইল নাম্বারকে সংখ্যা হিসেবে দেখা যায় না যেহেতু আগে জিরো আছে এই জন্য। আচ্ছা, তারপরে আমরা আরো অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেসেজ আমরা আদান প্রদান করে থাকি। তো আমরা যদি এই যে যে মেসেজ গুলোকে এটা আসলে যদি ডাটা বলি, তাহলে সেই ডাটা টাইপটা আসলে কি কি হতে পারে? একটা হচ্ছে টেক্সট টাইপ, যেটাকে আমরা পাইথনের ভাষায় এসটিআর বা স্ট্রিং সংক্ষেপে বলতেছি এসটিআর। এটাকে আমরা কি বলতেছি, এটা আসলে কি, এটা আসলে স্ট্রিং। স্ট্রিং। সংক্ষেপে আমরা কি বলতেছি, এসটিআর। ওই যে আমাদের আগের যে এক্সাম্পলটা, যে এখানে মামা চকলেট কত, এই যে মামা চকলেট কত, এটা পুরোটাই কি একটা মেসেজ, পুরোটা একটা স্ট্রিং, ঠিক আছে? এটা হলো কি একটা স্ট্রিং। এরপরে নিউমেরিক যেগুলো সংখ্যা, এই সংখ্যার মধ্যে আবার আইএনটি তে বোঝানো হয় আসলে ইন্টিজার, INTEGER। ইন্টিজার কি আসলে পূর্ণ সংখ্যা। এরপরে ফ্লোট দশমিক যুক্ত সংখ্যা। কমপ্লেক্স, এটা আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে যারা জানি যে 3+i2 বা এরকম একটা একটা নাম্বার ফরম্যাট আছে, যদি এটা আমরা সচরাচর আমাদের লাইফে খুবই কম ইউজ হয়, এটা জটিল গাণিতিক কাজে এটা ইউজ হয়। আচ্ছা, এরপরে সিকোয়েন্স টাইপ যেমন লিস্ট, টাপল, রেঞ্জ। এই দুটো আমাদের কাছে নতুন নতুন হইলেও লিস্টটা কি আমাদের কাছে নতুন, লিস্টটা কি আমাদের কাছে পুরাতন না? জি স্যার। যেমন আমাদের একটা ফলের তালিকা, বাজারের তালিকা, স্টুডেন্টের তালিকা, এটাই সেই লিস্ট যেখানে আমি বললাম যে ছাত্রদের তালিকা, আমি বললাম কি ছাত্রদের তালিকা, এর ভিতরে কি আমার 100 জন ছাত্রের নাম আছে, তাই না? আর এটাকে এই তালিকাটার নাম দিলাম কি আমি, ওই যে ছাত্রদের তালিকা বা ইংরেজিতে লিখলে স্টুডেন্টস। এরপরে DICT, এটা হচ্ছে ডিকশনারি। হ্যাঁ,
ডিকশনারি। এটার সাথে কি আমরা পরিচিত না? জি স্যার। যেমন ধরেন আমার এখানে ছাত্রদের তালিকা, এই জায়গা থেকে আমি যদি বলি 10 নাম্বার ছাত্রের নাম কি, তাহলে আমার ছাত্রের একটা নাম ধরেন মিজান, তো মিজানকে আমি আইডেন্টিফাই করতেছি কি দ্বারা? 10 নাম্বার দ্বারা, বা সে এই লিস্টের কোন পজিশনে আছে তার পজিশন নাম্বার দ্বারা কিন্তু এই স্টুডেন্টকে আমি আইডেন্টিফাই করতেছি। বিষয়টা এরকম না যে এই তালিকার 10 নাম্বারে কে আছে বা এই তালিকার 5 নাম্বারে কে আছে, তাই তো? কিন্তু ডিকশনারিতে আমরা একটা শব্দ খুঁজি কি করে? সে ডিকশনারি কত পেজে আছে এটা বলি না, আমরা জাস্ট ওই শব্দটাই খুঁজি, যে শব্দটা কোথায় আছে, আলফাবেট সিকোয়েন্সে খুঁজি। মূলত একটা শব্দ দিয়ে আমরা আরেকটা শব্দই খুঁজি। যেমন আমরা এটা ডগ, এটা একটা শব্দ, তাই না? এর করেসপন্ডিং আমরা কি জানি? কুকুর, তাই তো? তাহলে ডিকশনারিতে আমরা খুঁজি ডগ, যার একটা ভ্যালু আছে কুকুর। যেখানে এই প্রোগ্রামে এরকম ডিকশনারি আছে, যেখানে আমি কুকুরকে খুঁজতে হলে কি ব্যবহার করব? আমি ডগ। কিন্তু লিস্টের মধ্যে থেকে একজনের ব্যক্তিকে খোঁজার জন্য আমরা কি ব্যবহার করতাম? তার পজিশনের ভ্যালুটা, যে 10 নাম্বারে কে আছে, 5 নাম্বারে কে আছে। কিন্তু ডিকশনারিতে উল্টা, এই কুকুরকে খোঁজার জন্য আমার খুঁজতে হয়েছে ইংরেজিতে ডগ। এটা হচ্ছে ডিকশনারি পার্থক্য। এরপরে সেট আছে, ফ্রোজেন সেট আছে, এগুলো আমাদের খুব বেশি আলোচনার বিষয় না। আহ আচ্ছা, এরপরে টাইপ কাস্টিং আছে, এটা আমি একটু পরে দেখি। তার আগে আমরা এইটুকু একটু আমাদের ইসে একটু দেখে আসি, এডিটরে। আমি আরেকটা নতুন ফাইল নিই না? এখন এখানে আমি ধর একটা ভেরিয়েবল দিলাম এক্স, তার ভিতরে রাখলাম 4, একটা ভেরিয়েবল দিলাম ওয়াই, তার ভিতরে রাখলাম 4.5, একটা ভেরিয়েবল দিলাম জেড, তার ভিতরে রাখলাম হচ্ছে ইমরান। ঠিক আছে, এবার আমি দেখি তো কোন ভেরিয়েবলের টাইপটা কি। প্রিন্ট এর একটা ডিফল্ট টাইপ অফ এক্স। ঠিক আছে, এবার আমরা রান করি। কি আছে? কি প্রিন্ট হয়েছে? ক্লাস আইএনটি। তার মানে এক্সটা কি ইন্টিজার টাইপের, তাই না? এখন আমরা এটা একটু কপি করি, এখানে আমরা ওয়াই, এখানে আমরা জেড, একটু সেভ দিয়ে রান করি। কি প্রিন্ট হয়েছে? প্রথমটা ইন্টিজার, এই যে এটা, তারপরটা ফ্লোট, তারপরটা কি স্ট্রিং। তাহলে কোনটা কোন ধরনের ডাটা বোঝা গেছে তো, না? যে এটা পূর্ণ সংখ্যা, যেটাকে ইন্টিজার বলে, এটা দশমিক যুক্ত সংখ্যা। ফ্লোট বলে এটাকে ডাবল কোটেশনের মধ্যে যেটাকে আটকাইছে, এটাকে আবার কি বলতেছে? স্ট্রিং বলতেছে। আচ্ছা, এবার আমাদের এই টাইপ নিয়ে কথা বলার আসলে প্রয়োজনটা কেন? আপনারা কি অনুমান করতে পারেন যে আসলে আমার এই প্রোগ্রামের টাইপ নিয়ে আলোচনা করার বিষয় কেন? হ্যাঁ, আচ্ছা, টাইপ নিয়ে আমার এই জন্যই আলোচনা করতে হবে। ধরেন আমরা তো এখন মোটামুটি ডাটাবেস সম্পর্কে সবাই টুকটাক ধারণা রাখি না? একদম বেসিক লেভেল। হ্যাঁ, সব আমরা তো এতটুকু অন্তত লোকে জানি যে আমরা যে এসএসসি রেজাল্ট দেখি, ওটা ওই তথ্যগুলো একটা ডাটাবেসে থাকে, তাই না? সেখান থেকে আমাকে রেজাল্ট বা রেজিস্ট্রেশন নাম্বার বা রোলের উপর ভিত্তি করে আমার রেজাল্টটা এনে দেয়, তাই না? আচ্ছা, এখন ওই ডাটাবেসের যেই ঘরে নাম আছে, ওই ঘরে যদি আমি ভুল করে রোল রেখে দিই, আর তাহলে যদি একজন রোল দিয়ে সার্চ দেয়, তাহলে তখন কি তার, আর ধরি মানে এরকম যে নামের ঘরে আমি রোলটা লিখে দিলাম আর রোলের ঘরে আমি নামটা রেখে দিলাম, তাহলে আমি এরপরে যদি একজন তার রোল দিয়ে সার্চ দেয়, তাহলে কি সে তার রেজাল্ট পাবে?
পাবে না, তার কারণে আমি তার রোলের ঘরে কি রেখে দিছি, নাম রেখে দিছি, আর যে আর নামের ঘরে রোল রেখে দিছি। এই জন্য আমাকে ডাটা টাইপ নিয়ে সচেতন হতে হবে যে আমি আসলে কোন ঘরে কোন ধরনের ডাটা রাখতে চাই। যে ঘরে যে ধরনের ডাটা রাখছি, আমার যখন এই প্রোগ্রামে যখন আমি ইউজ করব, সেই ডাটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অপারেশন চালাতে হয়। আপনি নিশ্চয় জানেন, আমি যদি 3 আর 4 পাশাপাশি লিখি, মাঝখানে যদি যোগ চিহ্ন দিই, তাহলে কি পাবো আমি? ফলাফলে কি 7 আসবে না? 7 আসবে তো। কিন্তু আমি যদি আই এরপরে প্লাস সাইন দিয়ে এম দেই, এটার ফলাফল আমি কি পাবো? একটা ইরর পাবো, একটা ইরর পাবো যে বলবে সে হ্যাঁ, আই আর এম খুঁজে পাচ্ছে না। সে কি বলবে যে আই আর এম খুঁজে পাচ্ছে না। আবার আমরা এই আই আর এম কে যদি আমরা একটু কোটেশনে আটকাই দিই, তখন সে আমাকে অন্য ধরনের একটা অপারেশন করে দিবে। ঠিক আছে, এই জন্য আমার ডাটা টাইপ নিয়ে জানা প্রয়োজন যে আমি কি অপারেশন করতে যাচ্ছি, সেই অপারেশনের উপর আমার ডাটা টাইপ থাকতে হবে। যেমন ধরেন আমরা একজনের জিপিএ বের করবো। জিপিএটা সাধারণত কিভাবে হয় যে তার সবগুলো সাবজেক্টের নাম্বার যোগ করে তার সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়। এখন একজন ভুল করে তার সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ না দিয়ে তার নামের আইডিটা নামটা দিয়ে ভাগ দিল, তাহলে কি রেজাল্ট পাবো আমি? রেজাল্ট তো না। পাবো না। এই জন্য আমার জানা দরকার যে কোন ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ডাটা আছে, আর কোন ডাটা কোন ধরনের অপারেশনে ব্যবহার করা যায়। আমি নিশ্চয়ই স্ট্রিং টাইপের ডাটা দিয়ে কাউকে ভাগ করতে পারবো না, তাই না? এই জন্য আমার এরপরে আবার কোন ধরনের ফল মানে রেজাল্টে, কোন ধরনের ক্যালকুলেশনে কোন ধরনের রেজাল্ট আসে, এটা আমার জানা দরকার, তাই না? যেমন আমি ধরেন এখানে পি একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে লিখলাম হচ্ছে এক্স গুণ ওয়াই। আচ্ছা বলেন তো, পি এর যে ডাটা টাইপ হবে, এটা কোন ধরনের ডাটা টাইপ হবে? হ্যাঁ, ইন্টিজার হবে না? বলেন তো কোন ধরনের ডাটা টাইপ হবে পি এর? ইন্টিজার হবে তো। আর কেউ? নয়, ইন্টিজার। ইন্টিজার হ্যাঁ, হবে, নয় হবে। ফলাফল কত হবে সেটা না, ডাটা টাইপ কি হবে? কমপ্লেক্স হবে স্যার, কমপ্লেক্স হুম, কমপ্লেক্স আসবে। আর কেউ? ইন্টিজার হবে। ইন্টিজার। ইন্টিজার। আর কেউ আছেন? একটু রান করে দেখি কি আসছে। গুড, ফ্লোট টাইপ। কেন ফ্লোট টাইপ? এই দেখেন, এইটা হলো পূর্ণ সংখ্যা, বাট এটাকে গুণ ধরা হয়েছে কি দ্বারা? একটা ভগ্নাংশ দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে আমার ফলাফলে একটা ভগ্নাংশ আসবে। 4.5 দিয়ে গুণ করলে 4 4 16 আর 2 18 দশমিক সামথিং, 18.00 উত্তর আসবে। ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে এইরকম করে দিতাম, এবার রান করেন, এবার কি আসছে? ইন্টিজার। কেন আসছে ইন্টিজার? এইটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, এবং তাদের মাঝে অপারেশন করলে আমি ফলাফলে পূর্ণ সংখ্যায় পাবো। তাহলে এরপরে ফ্লোট দিলেই তো বেটার হইতো না? হ্যাঁ, আপনার ইন্টিজার ফ্লোট শুধু দিলেই বেটার হইতো না? আপনার ইন্টিজার আর ফ্লোট দুইটা একসাথে ডিফাইন করে ফেলতেছে। বুঝিনি। এবং ফ্লোটের মধ্যে তো আপনার ভগ্নাংশ এবং ভগ্নাংশ ছাড়া দুটোই করতেছে। তাহলে শুধু যদি ফ্লোট দেই আমি 4 এবং 4.5 দুটোকে একসাথে ডিফাইন করবে না নাকি ওই যে আলাদা? যেহেতু যেহেতু একটা ফ্লট আছে, তার মানে ও ধরে নেয় যে দশমিকের পরে কিছু না কিছু আছে। আর দশমিকের পরে কিছু থাকলে তারে তো গুণ, যারে যারে আমি গুণ দেবো, ফলাফলও দশমিকের পরে কিছু আসবে। এই জন্য সে টোটাল রেজাল্টটাকে ফ্লট করে দেয়। আচ্ছা, এবার এখন দেখেন আমি এইখানে, এবার এইটার রেজাল্ট কোন টাইপের হবে বলেন? বা আমি একটু এরকম করে দিই, এখানে 12 দিলাম, এটার রেজাল্ট কোন ধরনের আসবে? তো ইন্টিজার এই আপাত দৃষ্টিতে আমাদের কাছে ইন্টিজার মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে কি আসছে আসলে? ফ্লট। কেন ফ্লট? আপনি ভাগ করলে ও সব সময় ধরেই নেয় যে ভাগের পরে ভগ্নাংশ কিছু থাকতে পারে। এই জন্য দুটো ভ্যালু যখন আমরা ভাগ করি, ও সবসময় একটা ফ্লট টাইপের ডাটা আউটপুটে দিবে। এই জিনিসগুলো আমার এই জন্য জানা প্রয়োজন যে আমি যখন এই ডাটা নিয়ে কাজ করব, তখন আমি কোন টাইপের ডাটা আউটপুটে পাচ্ছি তার উপর ভিত্তি করে আমার অপারেশন নির্ধারণ হবে। যদি আমার ডাটা টাইপ মিসম্যাচ হয়, তাহলে আমার অনেক সময় অপারেশন সাকসেসফুলি রান করে না। এটা প্রোগ্রামে লজিক্যাল ইরর আসে, আর লজিক্যাল ইরর আমরা কম্পাইলার ধরতে পারে না।
আচ্ছা, আমরা এই ফাঁকে একটা ছোট্ট ক্যালকুলেশন একটু দেখে ফেলি, হ্যাঁ। ধরেন আমাকে একটা সেলসিয়াস ভ্যালু দেওয়া আছে, ধরেন না আমাকে একটা, হ্যাঁ, সেলসিয়াস ভ্যালু দেওয়া আছে, ধরেন সেলসিয়াস 30 ডিগ্রি, আমরা ধরলাম যেটা 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা ফারেনহাইটে কনভার্ট করতে চাই, তাহলে আমরা ফারেনহাইটের সূত্রটা কি জানি? সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করার সূত্র কি? এফ ইকুয়াল টু কি, সি বাই কত হবে? মূল সূত্রটা কি? এফ মাইনাস 32 ভাগ হলো 9 ইকুয়াল টু হলো সি বাই 5। এটাই তো আমার মূল সূত্র। জি স্যার। এটাকে যদি আমরা এখান থেকে যদি এটা এফটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সি বাই 5 এর সাথে গুণ করতে হবে 9, তার সাথে প্লাস করতে হবে কত? 32। এটাকে যদি আমরা এখন আমাদের প্রোগ্রামে নিয়ে আসি, তো আমার সির ভ্যালুটা আছে, তাহলে আমার এফ সমান কি করতে হবে আমাকে? প্রথমে সি ভাগ 5 এর সাথে গুণ দিতে হবে কত? 9, তার সাথে প্লাস করতে হবে কত? 32। এখন আমি 10 প্লাস ব্র্যাকেট আমরা এভাবে লিখে দিই, এত ইকুয়াল টু ফারেনহাইট, তাই না? যদি এখন আমরা একটু সেভ দিয়ে রান করি, এই যে 86 ডিগ্রি ফারেনহাইট, 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, একটু ক্লিয়ার করি, 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 86 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা কি দেখলাম? আমরা কিন্তু ভাগ, গুণ, যোগ একসাথে একটা স্টেটমেন্টের মধ্যে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আপনারা আমাকে একটা জিনিস একটু করে দেন তো, আমরা যে মাইলকে কিলোমিটারে কনভার্ট করি না, 1 মাইল সমান কত কিলোমিটার? 1.61। 1.6। 1 মাইল সমান হচ্ছে কত? 1.6 কিলোমিটার, তাই তো? এখন আমাকে যদি বলে যে 5 মাইল সমান কত কিলোমিটার, এটা একটু বের করে দেন তো আপনারা আমাকে, প্রোগ্রাম করে বের করে দেন। আমি মাইলের ভ্যালু দিলাম কত? 5। 5 মাইল সমান কত কিলোমিটার, এটা একটু প্রোগ্রাম করে বের করে দেন। বলছেন Thank you. এগুলো তো আমরা পাবো না। আচ্ছা, আমরা এখন দেখবো একটু টাইপ কনভার্সন। হ্যাঁ, তো টাইপ কনভার্সনের ক্ষেত্রে কি হয়, যে আমরা জানি যে এটাকে একটা ইন্টিজার টাইপ আর এটা একটা ফ্লোট টাইপ, কিন্তু আমাদের কখনো কখনো এটাকে ফোর্সফুলি টাইপ কনভার্ট করার প্রয়োজন আছে, যেটা ডিফল্ট যেটা ফ্লোট আছে, তো ওটাকে আমার প্রোগ্রামের সাথে ইন্টিজার করা প্রয়োজন। আবার ডিফল্ট যেটা ইন্টিজার আছে, এটা আমার প্রোগ্রামের সাথে ওটাকে কি করা প্রয়োজন? ফ্লোটে কনভার্ট করা প্রয়োজন। তো এই কাজটাকে বলছে টাইপ কনভার্সন। যেমন এখানে এক্স এর মধ্যে 4, এটা কি ইন্টিজার টাইপের না? কিন্তু এটাকে আমরা কি করলাম? পি এর ভিতরে অ্যাসাইন করলাম, এটাকে ফ্লোটে কনভার্ট করি। এটা হলো কনভার্সনের পদ্ধতি। এই ফ্লোট একটা কিওয়ার্ড, তার ভিতরে এক্স কে আমি পাস করলাম, তাহলে এখন পিটা কোন টাইপের হবে? ফ্লোট টাইপের। এবং তার ভ্যালু কিন্তু এটাই এই যে 4 যেটা, এটা থাকবে। আর জেডটা কোন টাইপের হবে? ইন্টিজার হবে। ইন্টিজার। আমরা যদি এবার একটু রান করি, দেখেন, এই যে প্রথমটা, এখানে এক্সটা ইন্টিজার টাইপের বাট পিটা ফ্লোট টাইপের। অথচ আমরা কিন্তু পি এর ভিতরে কাকে রাখছি? এক্স কে রাখছি না পি এর ভিতরে? জি। কিন্তু রাখার আগে একটা কাজ করে রাখছি, সেটা হলো কি, ফ্লোটে কনভার্ট করে রাখছি। এইটাই হলো পার্থক্য, যেটাকে আমরা ফ্লোটে কনভার্ট করে রাখছি। এরপরে দ্বিতীয় যেটা টাইপ, এটা হলো ওয়াই। ওয়াইটা আসলে কোন টাইপের ডাটা আমরা জানি? ফ্লোট। ফ্লোট। কিন্তু এটাকে আমরা জেড এর মধ্যে যখন রাখছি, তখন কি করে রাখছি? ইন্টিজার হিসেবে। ইন্টিজারে কনভার্ট করে রাখছি, যার কারণে আমার জেড এর টাইপটা কি? এই যে ইন্টিজার। তাহলে এটা হলো কি, এটা ছিল আমার টাইপ কনভার্সন, এটাকে আমরা টাইপ কনভার্সন বলতেছি। এখন আমি ধরেন এইটাকে একটা কাজ করি এরকম, এখানে IMRN লিখে সেভ দিলাম, এবার আমি রান করলাম, এবার কি আসছে দেখেন তো।
এরর আসছে দেখি। কি বলছে? ভ্যালু এরর, তাই না? ইনভ্যালিড এরর ফর জি। ইন্ট উইথ বেস 10। তার মানে কি আসলে আমরা চাইলেই কি সবকিছু দিয়ে সবকিছু করতে পারবো না, আমার একটা লিমিটেশনও আছে। ঠিক আছে, আমার একটা লিমিটেশনও আছে। সেটা হলো যে আমি তো একটা স্ট্রিং কে তো আর, যে স্ট্রিং আবার শুধু স্ট্রিং না, যে স্ট্রিং এটা কি রাখতেছে, কতগুলো ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে তো আর আমি নাম্বারে কনভার্ট করতে পারি না। যার কারণে এই অযৌক্তিক অপারেশন সে আমাকে করে দিবে না। কিন্তু একটা যদি দেখেন, আমি এখানে একটা নাম্বার দিলাম, এবার সেভ দেই, এবার রান করি, এবার কি রোড দিছে, ক্লিয়ার করে নিই, একটু রান করি, এবার কি আমাকে ইরোড দিছে? জি না, এরর দেয়নি। আচ্ছা, ইরোডটা কেন দিল না? এই যে এইখানে হলো আমাদের ইন্টেলিজেন্সের কথা বা এআই এর কথা চলে আসে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে আসলে মানুষের মতো চিন্তা করতে শেখায়। এখন আমাদের প্রায় অলমোস্ট যত অ্যাপ্লিকেশনই এখন ডেভেলপ হচ্ছে, সব অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু টুকটাক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আছে। এই এডিটর গুলোরও এইরকম কিছু ইন্টেলিজেন্স আছে, যে আমরা যখন কোনো কিছুকে ডাবল কোটেশন দিয়ে আটকাই তখন সেটা কি হয়ে যায়, আমরা কি জানি, সেটা স্ট্রিং হয়ে যায়, তাই না? কিন্তু এই স্ট্রিং এর মধ্যে আসলে কি আছে, আসলে তো কতগুলো ডিজিট আছে, ঠিক কিনা? আমি যখন এখানে ইমরান লিখছি, এটাও একটা স্ট্রিং, যেহেতু এটাকে ডাবল কোটেশন দিয়ে আটকাইছি। আবার 6 7 লিখছি, এটাও একটা স্ট্রিং, এটাকে যেহেতু ডাবল কোটেশন দিয়ে আটকাইছি। শুধু পার্থক্য হলো যে এখনকার স্ট্রিং এর মধ্যে কি আছে, নাম্বার আছে আর কি। কতগুলো ডিজিট আছে। তো সে নিজে থেকেই এটাকে নাম্বার হিসেবে ট্রিট করতে পারে, এই সক্ষমতাটুকু তার আছে। ক্লিয়ার বিষয়টা এবার? যার কারণে সে কিন্তু আমাকে ডাবল কোটেশন দিলেও ইরোরটা কিন্তু দেয় না। কিন্তু আপনারা যদি আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর কথা চিন্তা করেন, তারা কিন্তু আপনাকে এই সুবিধাটা দিত না। আপনি ইভেন এখনো এক্সেলে যদি এই কাজটা করেন, যে নাম্বারকে যদি কোটেশনে আটকাই দেন, ও কিন্তু টেক্সট হিসেবেই ট্রিট করে। আপনারা দেখেন এক্সেলে, যে নাম্বারকে কোটেশন হিসেবে মধ্যে আটকাই দিলে ও টেক্সট হিসেবেই ট্রিট করে। কিন্তু ওই আধুনিক ল্যাঙ্গুয়েজ গুলোতে এই ফ্যাসিলিটিটা আমরা পাই, যে তার অনেক ইন্টেলিজেন্স আছে, সে আমার অনেক কাজকে সহজ করে দেয়। আমরা কি একটু ব্রেক নেবো না একবার টানা শেষ করে দেবো বলেন তো? টানা শেষ করে দেন। টানা শেষ করে দেন স্যার। এই টানা স্যার কয়টা পর্যন্ত শেষ করতে যাচ্ছেন, কয়টার সময়? 9:45 সর্বোচ্চ। তাহলে শেষ করে দেন স্যার। আচ্ছা, এখন আমরা কোথায় যেন ছিলাম, একটু দেখে নিই। টাইপ টাইপ কনভার্সনটা দেখলাম, আর স্ট্রিংটা আমরা পরে দেখবো। এপি স্ট্রিংটা দেখছি, অপারেশনটা এটা একটু আলোচনা করবো। ও আচ্ছা, এর আগে এখানে আসার আগে আরেকটা বিষয় একটু আলোচনা, সেটা হলো যে আমরা এতক্ষণ এই যে ভেরিয়েবল গুলোর মান দিলাম, এই মানগুলোকে আমরা হাতে লিখে দিচ্ছি না? এই মানগুলো আমরা হাতে লিখে দিচ্ছি না? জি স্যার। জি স্যার। কিন্তু স্যার। সবসময় সবসময় কি আমরা হাতে লিখে দিব? না না তো। স্যার। আমরা তো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই, তাই না? তাহলে পাইথনে কিভাবে আসলে ইনপুট নেয় সেটা হলো আমার একটু দেখার বিষয়, তাই না? পাইথনে এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। পাইথনে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয়, ইনপুট। ঠিক আছে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। আমি যদি সেভ দিয়ে প্রোগ্রামটা রান করি, আমার এইখানে দেখেন কার্সার চলে আসছে। প্রোগ্রাম কি এর চেয়ে কোথাও যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু একটা ইন্টার দেই, এখন এই যে প্রোগ্রাম ক্লোজ হলো, তাই না? এখন এই যে ইনপুট, এই ফাংশনের কাজ হলো আমাকে কিবোর্ড থেকে একটা ভ্যালু নিতে সুযোগ করে দেওয়া। এখন ভ্যালুটা যে নিয়ে আমাকে কোথায় রাখতে হবে না? একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, ধরেন এক্স ইকুয়াল টু ইনপুট, তাহলে যেটা হবে, আমি কিবোর্ড থেকে যে ভ্যালুটা নিব সেটা আমার এক্স এর মধ্যে জমা হবে। এবার আমি প্রিন্ট বানান করেছি না, প্রিন্ট এরকম লিখলাম,
এক্স, ঠিক আছে, সেভ দেই, এবার রান করি। দেখেন এখানে আমার কার্সারটা এসে দাঁড়ায় আছে, প্রোগ্রামটা তো শেষ হচ্ছে না। এখন আমি এখানে, সরি, এখানে আবার চলে আসলো। এখন আমি এই জায়গাতে ক্লিক করে মান দিয়ে ইন্টার দিই, কি আসছে, ইউর ইন্টার ভ্যালু ইজ কত, 58। আচ্ছা, এখন ধরেন আমি এখানে আরেকটা, এটা একটু চেঞ্জ করে দিই। ধরেন এখানে লিখলাম এন অন, আর আরেকটা ইনপুট নিলাম হচ্ছে এন টু ইকুয়াল টু ইনপুট দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি ধরেন এস ইকুয়াল টু এন অন প্লাস N2। তাহলে এখানে আমি আউটপুটটা চাচ্ছি এইভাবে যে ঠিক আছে, সেভ দিলাম, দিয়ে আমি একটু রান করি। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নিই। একটু রান করি, রান করে আমি একটা ভ্যালু দিলাম হচ্ছে 5, আর একটা ভ্যালু দিলাম 6, ইন্টার দিলাম। তাহলে সাম অফ 5 and 6 হচ্ছে কত দিচ্ছে সে, 56। কিন্তু আসলে কি 5 আর 6 যোগ করলে 56 হয়? না, 56 হয় 5 আর 6 যোগ করলে? না, তাহলে 56 হলো কেন? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাইথন ডিফল্ট কিবোর্ড থেকে যে মানটা নেয় সেটা স্ট্রিং আকারে নেয়। কি আকারে নেয়? স্ট্রিং আকারে নেয়। স্ট্রিং আর আকারে নেয়। দুইটা স্ট্রিং এর মধ্যে যখন আমরা প্লাস দেই তখন সেটাকে কনক্যাটেনেশন বলে। তার মানে হলো একটা স্ট্রিং এর পরে আরেকটা স্ট্রিং সে জুড়ে দেয়। ক্লিয়ার? আমার কথাটা বোঝা গেছে? পাইথন ডিফল্ট কিবোর্ড থেকে যে মানটা নেয় সেটাকে স্ট্রিং হিসেবে নেয়, এবং আমি যখন স্ট্রিং এর মাঝে প্লাস দেই তার মানে সে ধরনের একটা কনক্যাটেনেশন অপারেশন, এবং সে দুটো স্ট্রিং কে পাশাপাশি জুড়ে দেয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এই নাম্বারকে আমার আসলে কিসে কনভার্ট করা দরকার ছিল? ইন্টিজার। ঠিক আছে, এবার সেট দেই, রান করি। একটা ভ্যালু এখানে ক্লিক করে নিতে হবে, একটা ভ্যালু 5, একটা ভ্যালু 6। এবার কত আসছে, 5 and 6 কত, 11 দিয়ে দিয়েছেন এবার। জি, আচ্ছা, এবার আমি আবার একটু রান করি। রান করে আমি আবার এখানে ইনপুট যেহেতু চাচ্ছে, আমি একটা দিলাম টি আর একটা দিলাম 5। এবার কি হলো, কি ভ্যালু বলতেছে ইজ সে? অফ দ্য, ইনভ্যালিড লিটারাল ফর ইনটি, এই ফাংশনের জন্য টিটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু না। এই ফাংশন যে ভ্যালু রিসিভ করে আসলে সে এইরকম ভ্যালু রিসিভ করতে পারে না। এটাই তো তার ইররের কথাটা। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম হলে ভালো হতো না যে আমি ইউজারকে একটা মেসেজ দিয়ে দিই যে তুমি আসলে এখানে কি ইনপুট দিতে পারবা? এটা দিলে ভালো হইতো না? ইউজারকে একটা মেসেজ দিলে ভালো হতো না যে তুমি এই টাইপের ডাটা ইনপুট জি দাও? জি, হ্যাঁ, এই মেসেজটা পাইথন খুবই ইজি। কেন এত ইজি এটা বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে ফাংশন, এর ভিতরে আমি লিখে দিই প্রিন্টারের নাম্বার, ঠিক আছে, আবার নিচেরটায় আমি লিখে দিই নাম্বার। সেভ দেই, একটু রান, এটাকে তার আগে এটা একটু ক্লিয়ার করি। একটু রান করি, কি হচ্ছে এবার বিষয়টা, ইন্টার নাম্বার মেসেজটা শো করছে। শো করার পরে কার্সারটা এখানে বসে গেছে। একটা নাম্বার দিলাম, ইন্টার দিলাম, আবার ইন্টারের নাম্বার, একটা নাম্বার দিলাম, ইন্টার দিলাম। অপারেশন সাকসেসফুলি রান করছে তো? ক্লিয়ার বিষয়টা এবার? যে আমরা ইনপুট নেওয়ার সময় ইউজারকে কি করতে পারি, একটা মেসেজ দিয়ে দিতে পারি যে তুমি আসলে কি ইনপুট দিবা। এইটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে বলেন তো, যতটুকু দেখলাম আমরা? স্যার ক্লিয়ার এইটুকু? জি স্যার স্যার। আমি ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন।
স্যার নিচের যেগুলো পাইথনের যে কমান্ড দিলে যে কথাগুলো আসতেছে সেটা কি নিচে ক্লিয়ার লিখলেই চলে যাবে? ক্লিয়ার লিখলে এই জায়গাটুকু পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আর উপরের গুলো কিভাবে ক্লিয়ার করব স্যার, যদি কোনটা? এই যে ক্লিয়ার করতে? এইগুলো জি। এগুলো তো আমার ডিলিট করে দিই। এটা কিন্তু আমার নিজের জায়গা। এটা হলো টার্মিনাল, হ্যাঁ। আর এটা হলো আমার নিজের এডিটর, যেখানে আমি প্রোগ্রাম লিখতেছি। এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলে চলে যাবে। জি, আচ্ছা, এটা তো থ্যাংক ইউ। আমার ফাইল, এটা তো আমার ফাইল, তাই না? এটা তো আমার ফাইল। তাহলে এইটুকু আগে আপনারা আপনাদের এডিটরে লিখে একটু আউটপুটে একটু রান করে আউটপুটটা নিয়ে আসেন, হ্যাঁ। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, আপনি হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ গুলো বলছেন N1 N2 বা প্রিন্ট, এগুলো কি এটা আমাদের নিজেদের স্টাডি করে নিতে হবে নাকি এটা দেওয়া, মানে কিভাবে এটা করবো আর কি, মানে আপনি আহ, অনেকগুলো কথা বলছেন যেগুলো আসলে বুঝতে পারছিলাম না। আচ্ছা, তার মানে তো আপনি শুরুতে একটু মনে হয় মিস করছেন। সেটা হলো যে প্রিন্ট একটা ফাংশন যেটা পাইথনের নিজের, তার কাজ হলো যে আমি তার ভিতরে কোটেশনের মধ্যে যা কিছু লিখবো সেটা আমাকে ডিসপ্লেতে দিয়ে দিবে। কিন্তু এখানে আবার এফ দেওয়ার ফলে কি হয়, এটাকে ফোর্সফুলি একটা, এই যে আমরা এটা ছিল যে আমি দেখেন এখন যদি আমি রান করি, সেটা সেভ দেওয়া উচিত ছিল। আচ্ছা, রান করলাম। স্যার ফোর্সফুলি যেখান থেকে বলেছেন আমি সেখান হ্যাঁ, থেকে দেখেছি। আমি আচ্ছা, জানতে চাচ্ছিলাম যেমন N1 ইনপুট, মানে ইন্টার, মানে এই যে কথাগুলো যে লিখছেন। এখানে দেখেন, এখানে N1 N2 S এগুলো হচ্ছে কি একটা ভেরিয়েবল যার ভিতরে আমি মানকে রাখতেছি। এই যে আমি ইনপুট, এটা কি একটা ফাংশন যার মাধ্যমে পাইথন কিবোর্ড থেকে মান ইনপুট নেয়। এখন কিবোর্ড থেকে মানটা নিলাম, ওটাকে আমার কোথাও রাখতে হবে না? সেই জি। রাখলাম হলো এন অন এর ভিতরে। এন অন আপনি এটাকে এরকমও লিখতে পারেন, নাম্বার অন। এটাকে লিখতে পারেন যে নাম্বার টু। এটাকে সাম না লিখে সামেশন লেখেন, সমস্যা নাই। যে নাম দিবেন এখানে আমি তখন সেই নাম ইউজ করব। এগুলো ভেরিয়েবলের নাম, এগুলো আমি যেমন খুশি লিখতে পারি। শুধু শুধু কোনটা মনে রাখতে হবে আমাকে? মনে আছে কি ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ছিল, মনে আছে? জি, অ্যালফাবেট না করে হচ্ছে স্মল লিটারে লিখতে হবে। না, আরো কিছু বিষয় ছিল, বলা ছিল ওটা নাম্বার দিয়ে শুরু করা যাবে না, ঠিক আছে? আন্ডারস্কোর অথবা আচ্ছা, মানে স্ট্রিং দিয়ে এটার শুরু করতে মধ্যে হবে আর কি। এটার মধ্যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। এটার মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করা যাবে। আচ্ছা, এরপরে যদি আহ আরেকটা, অবশ্য ওরা বলে নাই, কিন্তু আরেকটা বিষয় আছে। যেমন আমরা ধরেন FIRST ফার্স্ট NAME নেম ইকুয়াল টু লিখলাম হচ্ছে MD, তাই না? আর LAST লাস্ট NAME নেম ইকুয়াল টু লিখলাম হচ্ছে ইমরান। আচ্ছা, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আসলে দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড না? আসলে এখানে ফার্স্ট আর নেম দুটো আলাদা ওয়ার্ড না, যদি আপাতত দৃষ্টিতে চিন্তা করি? জি স্যার। কিন্তু আমরা একসাথে লিখে এটা একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করতেছি। তো আমি মনে করলাম যে ফার্স্ট নেমের মাঝে একটা স্পেস দিয়ে দিই। যখন এরকম মাল্টি ওয়ার্ড ভেরিয়েবলের নাম হবে তখন এই স্পেস দেওয়া যাবে না। এটা অবশ্য ওদের নিয়মের মধ্যে বলা হয়, ঠিক আছে? তাহলে বাম পাশের এগুলো কি আসলে? ভেরিয়েবল যার ভিতরে আমি ডাটা রাখবো। আর এই পাশের এগুলো কি? ডাটা যা আমি রাখবো, তাই না? বা ভ্যালু যা আমি রাখতেছি। যেমন ফার্স্ট নেম এর ভিতরে রাখলাম হচ্ছে MD, লাস্ট নেম এর ভিতরে রাখলাম কি? ইমরান। যেমন সামেশন এর ভিতরে আমি কি রাখছি? নাম্বার 1 আর নাম্বার 2 যোগফল। এবার ক্লিয়ার আপনার কাছে বিষয়টা? স্যার এটা হচ্ছে মানে রাখার জন্য, এখন নিচে যে 7 নম্বরে যেমন আপনি পুরো একটা লাইন লিখলেন, হ্যাঁ, তাহলে এই পুরো লাইনটা লেখার জন্য কি আমাকে প্রথমে ওই যে 2 3 5 এগুলোতে কি আমাকে আহ, মানে মানে বলে দিতে হবে যে আমার এটা থাকবে, এরকম কি কোনো কিছু? যেমন এই যে আমি এখানে কি নাম্বার 1 কে একটা ভেরিয়েবল হিসেবে বুঝাচ্ছি না? তাহলে এই ভেরিয়েবলটা যদি আমার উপরে না থাকতো তাহলে এখানে সে পাইতো? সেন্টেন্স লিখতে হলে আমাকে ফার্স্ট হচ্ছে কমান্ড দিতে হয়ে তারপর সেন্টেন্সটা লিখতে হবে, এরকম তো? আপনি কোথাও আবার প্যাচ লাগাই ফেলবেন। আচ্ছা, একটু লেখেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? আমি আগে কি কিছু লিখছি? না স্যার। আমি এবার রান করলাম। কোনো অসুবিধা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টে? নো স্যার। না। কোনো অসুবিধা হয়েছে? হয়নি। আচ্ছা, এবার দেখেন প্রিন্ট
হ্যালো মিস্টার এক্স, ঠিক আছে, সেভ দেই, এবার রান করি। কি বলছে ও? এক্সট্রা খুঁজে পাচ্ছে না। কেন এক্সট্রা খুঁজে পাচ্ছে না? আমি এখানে এক্স কে কি কোটেশনের মধ্যে রাখছি? রাখি নাই তো। কোটেশনের এক্স এর মধ্যে, কোনো ভ্যারিয়েবল তৈরি করে নিয়ে জন্য স্যার কোটেশনের ভ্যারিয়েবল। মধ্যে যা লিখি তা তো হলো হুবহু প্রিন্ট হয়, কিন্তু কোটেশন ছাড়া যেটা সেটাকে সে ভেরিয়েবল হিসেবে ট্রিট করে। কিন্তু আমি উপরে কি এক্স নামে কোনো ভেরিয়েবল আমার আছে? নাই। আমি এখন এক্স এর ভিতরে লিখে দিলাম ইমরান। এবার সেভ দিয়ে যদি রান করি, এবার কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড, তারপরে হ্যালো মিস্টার ইমরান, ঠিক আছে। এখন স্যার আমরা উপরে আগে স্যার বলছিলাম, ভ্যারিয়েবল এবং ডাটা ক্রিয়েট করে নিতে হবে আগে স্যার, হ্যাঁ তারপর আমি হচ্ছে। যদি ভেরিয়েবল জি প্রিন্ট স্যার। করতে চাই তাহলে সেই ভেরিয়েবলের ডাটা তো থাকতে হবে আমাকে প্রোগ্রামের মধ্যে, আমার জি প্রোগ্রামের স্যার। মধ্যে। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে এইরকম একাধিক ভ্যালু যখন একটা লাইনে প্রিন্ট দিতে চাই তখন আমাদের বারবার কমা দিতে হয়, কোটেশন দিতে হয়। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা নতুন পদ্ধতি ইউজ করছিলাম। কি সেটা? হ্যালো মিস্টার এক্স। এখন দেখেন, আমাদের প্রথম কথা ছিল কোটেশনের মধ্যে যা লিখবো তাই প্রিন্ট হবে। একটু খেয়াল করেন, এফটা যদি বাদ দিয়ে আমি প্রিন্ট দিই তাহলে কি হয়েছে? কোটেশনের মধ্যে এক্স আছে, এক্স প্রিন্ট হয়ে গেছে, তাই না? কিন্তু যখন আমি জি এখানে স্যার। এফ এফ দিলাম তখন কি হইলো বিষয়টা? যে কোটেশনের মধ্যে যা আছে সবই প্রিন্ট হবে, শুধুমাত্র তার মধ্যে যদি আবার সেকেন্ড ব্র্যাকেটে কিছু আটকে দেওয়া হয় তাহলে সেটা ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে এবং তার মানকে প্রিন্ট দিতে হবে। এবার কি বিষয়টা পরিষ্কার কিনা? জি স্যার, মানে আমি জি আসলে এই বিষয়ে নতুন তো, ওর জন্য মানে একটু ক্যাচ করতে সমস্যা হচ্ছে, কিন্তু কিন্তু কিছুটা বুঝেছি স্যার। এই স্যার এই ব্রাকেটের ব্যবহার গুলো স্যার যদি একটু বলতেন স্যার, কোন মানে কখন। ব্র্যাকেটের ব্যবহার? জি স্যার, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে অলওয়েজ কি ফার্স্ট ব্র্যাকেট তো আমরা ইউজ করবোই স্যার, মানে সেকেন্ড ব্র্যাকেট কখন কিভাবে ইউজ করতে হয় এই যে স্যার। আমি যেটা দেখালাম এইটাই ইউজ, যে আমি নর্মালি কোটেশনের মধ্যে যা লিখি তাই সব প্রিন্ট হয়ে যায়, কিন্তু যখন এটাকে ফোর্সফুলি একটা ভিন্ন অর্থ বোঝাতে চাচ্ছি তখন আমাকে সেটাকে কি করতে হচ্ছে। আচ্ছা, প্রথমে এই লাইনটা দেখেন, এই লাইনটা আমি যা লিখছি হুবহু এখানে প্রিন্ট হয়ে গেছে না? জি স্যার। হুবহু প্রিন্ট হয়ে গেছে তো। কিন্তু যখন আমি এফ দিচ্ছি এখানে তখন কি হচ্ছে? তখন শুধুমাত্র এই জায়গাটুকুর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো? এই এফটার কারণে। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটাকে একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করবে এবং এই ভেরিয়েবলের মানটা এই জায়গায় প্রিন্ট। আর এটা হচ্ছে তার একটা ডিফল্ট স্ট্রাকচার, যে তুমি যখন এফ স্ট্রিং ইউজ করবা তখন ভেরিয়েবলটাকে সেকেন্ড কোটেশনের মধ্যে রাখবা। এটা আমরা প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে, হ্যাঁ। এটা এখনই খুব খুব চাপ নিয়ে মনে রাখতে হবে সেটা এরকম না, হ্যাঁ। স্যার জি এটা স্যার। সি সি প্রোগ্রামিং এর পার্সেন্ট ডি আর পার্সেন্ট এফ এর কাজ করে কাইন্ড অফ। একদম একদম পারফেক্ট বলছেন আপনি। প্রশ্ন করি, যেটা আপনি একটা ইকুয়েশন দিয়েছিলেন আর কি, 1 মাইল সমান 1.6 কিলোমিটার হলে 5 মাইল সমান কত? কাইন্ডলি এটা একটু বুঝিয়ে দেবেন। এটা তো ছিল একটা সিম্পল ম্যাথ। সেটা হলো যে আমরা ধরেন আমরা জানি যে 1 মাইল সমান হচ্ছে 1.6 কিলোমিটার, হ্যাঁ। তো আমাকে বললো MILE, মাইল ইকুয়াল টু 5, হ্যাঁ। তাহলে এই 5 মাইল সমান কত কিলোমিটার, তাহলে কে ইকুয়াল টু কত হবে তাহলে? মাইল মাইল ইন্টু 1.6 না? প্রিন্ট কে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আমরা আপাতত কমেন্ট করে রাখি, ওটা একটু সহজ হবে। সেভ দিয়ে এটা একটু ক্লিয়ার করি। এবার একটু আমি রান করি, তাহলে কত প্রিন্ট হবে বলেন তো? এই মাইলের যে ভ্যালু আছে সেটাকে 1.6 দিয়ে গুণ করলে যা হবে সেটাই তো কিলোমিটার। এখন এই মাইলটাকে যদি আমি 10 করি, হয়ে গেল। এখন এই যে প্রিন্টটা, এটা খুবই একেবারে সিম্পল একটা প্রিন্ট হয়েছে। এই প্রিন্টের ভ্যালু দেখে আমি কোনো কিছু গেস করতে পারছি না যে আসলে কি প্রিন্ট হয়েছে। তো এই প্রিন্টটা একটু অর্থবহ করার জন্যই আমাকে এখানে কি করতে হবে, একটু মেসেজ আকারে লিখতে হবে, তাই না? কি লিখতে হবে? আমরা বলছিলাম যে এরকম লিখবো আমরা, যে মাইল, এরপরে আমরা
মাইল ইকুয়াল টু সেভ দিয়ে রান করি, একটু অর্থবহ হইলো না? 10 মাইল ইকুয়াল টু 16 কিলোমিটার, তাই না? কাজটা হলো যে এই মাইলের জায়গায় প্রিন্ট হয়েছিল আমার কি এই ভ্যালুটা, তাই না? এই যে 10, এই মাইল শব্দটা হুবহু এখানে প্রিন্ট হয়েছে 10 মাইল। এই কে এই জায়গায় প্রিন্ট হয়েছিল কি, এই যে এইখানে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা কে এর মধ্যে জমা ছিল, সেই কে এর ভ্যালুটা হলো কি এইখানে, আর এই কিলোমিটারটা আমার হুবহু এখানে বসে গেছে। ক্লিয়ার বিষয়টা? থ্যাংক ইউ, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ। আমরা কোথায় ছিলাম যেন? ও আচ্ছা, এখানে একটু আরেকটু কাজ করি। যেমন এই যে 10 মাইল, এটা আমরা কি ফিক্স করে দিছি না যে তুমি 10 মাইলই দিবা? কিন্তু আমরা যেটাকে কিবোর্ড থেকে নিতে চাইতাম, তাহলে আমাকে কি করতে হতো? ইনপুট লিখতে হতো, তারপরে কি লিখতে হতো? একটা মেসেজ দিলাম ইন্টার মাইল, এরভাবে ইন্টার ডিআইএস টিএনসি ডিস্টেন্স ইন মাইল। তুমি ডিস্টেন্সটাকে কিসে ইনপুট দাও? মাইলে ইনপুট দাও। এবার রান করি, এবার আমি মাইলে ইনপুট দিলাম হচ্ছে 10, ইরর চলে আসলো। ইরর চলে আসলো কেন? যে আমরা কি বলছিলাম যেন, পাইথন ডিফল্ট কোন ভ্যালু রিসিভ করে? স্ট্রিং। তাহলে স্ট্রিং এর সাথে 1.6 সে কি করতে পারতেছে না? গুণ করতে পারতেছে না। ক্লিয়ার? তাহলে আমরা এই মাইলটাকে কি করতে পারি? ইন্টিজারে কনভার্ট করতে পারি, অথবা ফ্লোটেও কনভার্ট করে দিতে পারি না? স্যার একবারে যখন ইনপুট নিব ইনপুটের আগেই তো দিয়ে দিলে হয়ে যায় ইনপুটের। আমি সেই পর্যন্ত আ- এখনো যাইনি, যাবো, ও কেবলই যাবো। এবার আসছে না? জি এখানে স্যার। আমরা মাইল তো একজন ভগ্নাংশও দিতে পারে, পূর্ণ সংখ্যাও দিতে পারে, তাই না? এখন এই কনভার্সনটা, ওই যে উনি যেটা বলতেছিলাম, মানে আমি কেবলই আসবো তার আগে উনি বলছে যে এই কনভার্সনটা আমরা ইনপুট যখন গ্রহণ করি তখনই দিয়ে দিতে পারি। সেটা হলো কি, ফ্লোট এর ভিতরে ওই ফাংশনটা, ফ্লোট তার ভিতরে এই পুরো ইনপুটের যে ফাংশন, তাহলে এই ফাংশনটার কাজ কি হবে? এই ফাংশনটার কাজ হলো, আমরা জানি কিবোর্ড থেকে একটা মান ইনপুট নেবে, আর সেই ইনপুটটা আবার কার ভিতরে পাস করবে? এই ফ্লোট ফাংশনটার, এই যে এই ফ্লোট ফাংশনটার ভিতরে পাস করবে। তাহলে ইনপুট ইউজার কিবোর্ড থেকে যে ইনপুটটা দিল সেটাকে ফ্লোটে কনভার্ট করে আমার মাইল ভেরিয়েবলের মধ্যে রেখে দিল, পরে সেটাকে ম্যাথমেটিক্যাল অপারেশন চালাইলো, তারপরে এটা এখন। বিষয়টা মোটামুটি কি পরিষ্কার? প্রথম দিন হিসেবে বেশি হয়ে যাচ্ছে মনে হয় না? কিছু কিছু জি জিনিস স্যার, আমরা যারা আর কি আগে আসলে মানে অতটা অভিজ্ঞতা নাই, এখানে এসে একটু স্যার লাগলো যে যখন প্রথমবার আপনি কিবোর্ডে এই ইনপুটটা দিলেন তখন ইরর দেখালো কেন, আসলে ওই জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, ওই যে বলছি, একটা কথা বলছি আমি, মনে মনে আছে আপনার, যে পাইথন কিবোর্ড থেকে যে মানটা নেই সে ডিফল্ট কি জি, হিসেবে নেয়? আচ্ছা, ডিফল্ট স্ট্রিং হিসেবে নেয়। স্ট্রিং হিসেবে নেয়। তো স্ট্রিং এর সাথে কি আমি গুণ করতে পারি? আচ্ছা আচ্ছা, না না না, স্ট্রিং স্ট্রিং এর এর সাথে সাথে আমি গুণ গুণ হবে না। করতে পারি না, এই জন্য জি এটাকে জি আমি ফ্লোটে কনভার্ট করে দিলাম। জি, বুঝতে পারছি। এই জন্য মানটাকে আমি ফ্লোটে কনভার্ট করে দিলাম। এবার আমি রান করি, আমার ডিপি মান চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে আর বেশি দৌড়াদৌড়ি না করি, হ্যাঁ? আপনাদের একটু আমরা আপনাদের আগে হ্যান্ড রাইজ গুলো ইয়ে করে ফেলেন তো, আগের হ্যান্ড রাইজ গুলো অফ করে আপনারা একটু নতুন করে হ্যান্ড রাইজ করেন। সেটা হলো যে কাদের আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরেই কোনো ধারণা নাই, একটু হ্যান্ড রাইজ করেন তো। কতজন আছেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আগে কোনো আপনারা কোর্স টোর্স করেন? স্যার আমি আর কিছুটা আর কি একটু শিখছিলাম, অল্প এইটুকুই আমার অভিজ্ঞতা।
আপনাদের তো 38 জন এখানে যুক্ত আছেন, তার মধ্যে 5 জন বলছেন যে আপনার আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া নেই, তাহলে সংখ্যাটা খুবই কম। 6 জন, 7 জন, একটু বাড়লো যে। স্যার পাইথনের ক্ষেত্রে একটু স্যার প্রাইমারি লেভেলের স্টুডেন্ট স্যার, তো একটু গাইড করতে হবে স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে আজকে আর বেশি দূর না যাই, হ্যাঁ স্যার আজকে আমরা আমারও কোনো ধারণা নেই পাইথন সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আর বেশি স্যার দূর না যাই। হ্যাঁ স্যার প্রতিদিন আর একটু ক্লাস রেকর্ডিং গুলো স্যার প্রোভাইড করলে স্যার ওটা আবার বারবার একটু দেখে প্র্যাকটিস করার সুযোগ পেতাম আমরা। রেকর্ডিং এর বিষয়টা হলো যে এখন ধরেন রাত 9টা বাজবে, এখন যদি আমি এই রেকর্ড কনভার্ট করা পর্যন্ত এই জায়গায় ওয়েট করি, আমার বাসায় যেতে যেতে 10টা বাজবে, তখন আমার বউ মানে কি রাগ করবে না বলেন তো? জি স্যার, তবু স্যার স্যার মানে আগামীকাল দুপুর 12টার মধ্যে দিয়ে দিলেও হয় এই স্যার। জন্য আমরা রেকর্ডটা, রাতের স্যার রেকর্ডটা ইনশাল্লাহ স্যার সকালের সকালে, মধ্যে দিয়ে দেবো। জি স্যার আর আপনারা হচ্ছে সকালে দিলেও জি স্যার আমরা হ্যাঁ, প্র্যাকটিস আর করতে আপনারা পারি। হচ্ছে সকালেই বা সকালে বা রাতে একটু মেসেজ দিয়ে রাখবেন, যাতে আমি অফিস এসে সকালে হোয়াটসঅ্যাপটা চেক করলে আপনার মেসেজটা সামনে পাই যে হ্যাঁ একটা কাজ বাকি আছে আমার। জি আর স্যার। এর মধ্যে আমার যদি মনে থাকে তো আমি দিয়েই দিব আগেই আপনাদেরকে। আচ্ছা সেই সাথে আপনাদেরকে আরেকটু গাইড করতে। আচ্ছা আমরা যদি এক্স মডুলাস ওয়াই লিখি, তাহলে এটার আউটপুট কি পাবো বলেন তো? এক্স এর মান 12 আর ওয়াই এর মান 3, তাহলে এক্স মডুলাস ওয়াই আমি আউটপুটে কি পাবো আসলে? হ্যাঁ 0 পাবো। এটা মূলত আমার ভাগ শেষ রিটার্ন করে, 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 0 থাকে। 12-র পরিবর্তে যদি এক্স এর মানটা এখন 13 হইতো, তাহলে আমি ভাগ শেষে কত পেতাম? 1 1। পেতাম, 1 পেতাম, তাই না? আবার যদি উল্টো ঘটনা যদি উল্টো হয়, মানে এখানে ধরেন ঘটনা যদি উল্টো ঘটে যে এক্স ইকুয়াল টু 3 আছে আর ওয়াই ইকুয়াল টু ধরেন 12 আছে, এই অবস্থায় বলেন তো আমি কত পাবো আউটপুটে? 3। আর কেউ আছেন? এই অবস্থায় আমি আউটপুটে কত পাবো? 1। 3 পাবো আমি। যখন আমার ডিভিজরটা এই ডিভিডেন্ডের মধ্যে নো স্যার। একবারও যায় না, তখন এই ডিভিডেন্ডের মধ্যে যা থাকে ওইটাই আমার ভাগফলের ইংরেজিটা ভুলে গেলাম, মানে আমার ভাগ শেষ রিমাইন্ডার। হিসেবে রিমাইন্ডার, সরি রিমাইন্ডার। তো ওইটাই আমার হুবহু রিমাইন্ডার হিসেবে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা এখন এই অপারেটরটা আপনাদের কাছে আরেকটু নতুন, তাই না? এই অপারেটরটা আপনাদের কাছে আরেকটু নতুন। নরমালি হলো যে আমি ধরেন এক্স ইকুয়াল টু এখানে 2 লিখলাম আর ওয়াই ইকুয়াল টু এখানে 3 লিখলাম, তাহলে আমি এক্স ইন্টু ওয়াই, মানে যে এই অপারেটরটা যদি দিই, মানে এক্স ইন্টু ওয়াই বা এক্স গুণ ওয়াই সমান আমি কত পাবো? 6। 6 পাবো। কিন্তু 36। যখন হ্যাঁ এই যে এটা আমি এইটা এই ভ্যালুটাকে এখন আর আমি ইউজ করতেছি না, আমি একটু মুছে দিই না। এই ভ্যালুটাকে আমি এখন আমি যে এই ভ্যালুটা নিয়ে কাজ করতেছি। স্যার 2 টু দি পাওয়ার 3 তাহলে 8 হয় না? এই যে আপনি তো এক লাইন বেশি আগায় চলে গেলেন, আপনি মানে আগে করছেন এগুলো না? স্যার আমার এমনি সি এবং সি প্লাস প্লাস আমি এগুলো এক্স করা ইকুয়াল টু 2 নিলাম আর ওয়াই ইকুয়াল টু 3 নিলাম, তাহলে এক্স আমি মাল্টিপ্লিকেশন একবার ইউজ করছি, এক্স ইকুয়াল এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই, আমি আউটপুটে কি পাবো? 6। 6। কিন্তু আমি যখন এক্স এরকম ডাবল স্টার ওয়াই দিব, এইটার সমান আসলে বিহাইন্ড দ্য সিনে যা ঘটে এক্স পাওয়ার ওয়াই। এক্স পাওয়ার ওয়াই, তাহলে এখানে এক্স এর মান কত? 2। আর ওয়াই এর মান 3। 3, তাহলে 2 পাওয়ার 3 সমান কত হয়? 8। 8। 8। Good. তাহলে বোঝা গেছে সিঙ্গেল স্টার আর ডাবল স্টারের পার্থক্যটা কোথায়? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এবার আমরা আবার একটু ফিরে চলে আসি ভিন্ন জায়গায়। আবার আমি একটা মান নেই পি, এটার মান নিলাম আমি 12, এরপরে এটার একটা মান নিলাম হচ্ছে কিউ, এটার মান নিলাম আমি 5। ঠিক আছে। আচ্ছা এবার
আমি যদি পি ভাগ কিউ দেই তাহলে আউটপুটে কত পাবো বলেন তো? কত বলে কত পাবেন? বারবার 12 5 দিয়ে ভাগ করলে আউটপুটে কত পাওয়া যায়? 2 আসবে। 2 পয়েন্ট কত আসবে? 4 2.4 আসে, তাই না? এটাই ভাগের চিরাচরিত যে নিয়ম, যে আমি যদি 12 5 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল হবে 2.4। কিন্তু যদি আমি এইরকম করি ডাবল স্ল্যাশ দিয়ে কিউ দেই, এটাকে বলছে তখন ইন্টিজার ডিভিশন। কি বলতেছে এটাকে? ইন্টিজার ইন্টিজার ডিভিশন। এটা আমাকে শুধু টু রিটার্ন করবে, মানে ফ্র্যাকশন অংশটা কি করে দিবে? ফ্র্যাকশন অংশটা বাদ দিয়ে দিবে। আচ্ছা, এরপরে ইকল, এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। এটার কাজ কি? ভ্যারিয়েবলের এই মান যে অ্যাসাইন করা। জাস্ট এটা একটা ভেরিয়েবল, এর ভিতরে 12 কে অ্যাসাইন করলো, এটা একটা ভেরিয়েবল, এর ভিতরে 5 কে অ্যাসাইন করলো। এই জিনিসগুলো আমাদের কাছে নতুন, হ্যাঁ, প্লাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, এটা আমাদের কাছে নতুন না। কিন্তু আমরা এইটা তো জানি, এই যে এখানে আছে কি প্লাস আর ইকুয়াল একসাথে আছে, তাই তো? এর প্লাসটা তো আমরা জানি। এখানে আছে মাইনাস আর ইকুয়াল একসাথে, মাইনাসটা তো আমি জানি। এখানে মাল্টিপ্লিকেশন আর ইকুয়াল একসাথে, মাল্টিপ্লিকেশনটা আমরা জানি, ডিভিশনটা আমরা জানি, মডুলাসটা আমরা জানি, ইন্টিজার ডিভিশনটা আমরা জানি। কিন্তু আমরা সমস্যা হলো যে যখন এই দুইটা জিনিস একসাথে আসতেছে তখন তার বিহেভিয়ারটা কেমন এটা আমরা জানতেছি। বিষয়টা এরকম না? জি স্যার। জি। আচ্ছা, এটা আমরা একটু একবারে করে দেখি, তাহলে এভাবে এটা ইয়ে হবে না, হ্যাঁ। আচ্ছা, আমি একটা নতুন ফাইল নিয়ে ফেলি নাকি, না এখানেই করি? আচ্ছা, এটাকে একটু কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট করে যারা নতুন বলবে না যে কোথাও সমস্যা হচ্ছে কিনা। একটা ভ্যালু নিলাম আমি হচ্ছে 6, আর একটা ভ্যালু নিলাম আমি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কত 7। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে x ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 7। এখন ধরেন আমি চাচ্ছি x ইকুয়াল টু x প্লাস 6। আচ্ছা, তাহলে প্রিন্ট x। প্রিন্ট x, তাই না? রান করলে কি হবে আমার? কি হচ্ছে আমার রান করলে? 12 x এর আগের যে ভ্যালু ছিল 6, তার সাথে 6 যোগ করে 12 x এর ভিতরে রাখছে, তাই না? জি। এই যে কাজটা হইলো না, এই কাজটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি x প্লাস ইকুয়াল 6। আমরা একই আউটপুট পাবো। দেখেন আমি রান করি, 12 পাইছি। এটা একটা শর্ট হ্যান্ড অপারেটর। এটা কি? শর্ট হ্যান্ড শর্ট অপারেটর। যখন আমার এখানে যে ভেরিয়েবল আছে, এখানে সেই ভেরিয়েবলের সাথে একটা কনস্ট্যান্ট মান বা এখানে কোনো একটা ভেরিয়েবল হতে পারে যোগ করে আবার আমি সেই ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, তো ওটাকে আমরা শর্ট হ্যান্ড এইভাবে লিখতে পারি যে x প্লাস ইকুয়াল টু 6। মূল কথা হলো x এর সাথে 6 যোগ করে আবার আমার x এর ভিতরেই রাখবে। ঠিক আছে? x এর সাথে 6 যোগ করে আবার আমার x এর ভিতরেই ফলাফলটা রাখবে। এবার কি কনসেপ্টটা ক্লিয়ার? আমার এই যে এখানে যে বিষয়গুলো আছে, এখানে প্রত্যেকটা অপারেটর ওইভাবেই কাজ করতেছে, প্রত্যেকটা অপারেটর ওইভাবেই কাজ করতেছে। এটা আপনারা একটু দেখে নিন। আর এখানে এই অংশটা আমরা একটু কালকে আলোচনা করি, হ্যাঁ। এটাকে আমরা কালকে আলোচনা করি না, এই অংশটা আর এটা একটু কালকে আলোচনা করবেন। জি স্যার, জি স্যার। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি নাকি? আপনার জি স্যার। ঠিক আছে স্যার। জি। আসসালামু আলাইকুম।